পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত রচিত রহস্য উপন্যাস ঘুম নেই-এর দ্বিতীয় পর্ব। বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। কি ভয়াবহ, কি বীভৎস দৃশ্য! এমনি করে সূর্যপ্রসাদকে হত্যা করল? এ যে শুধু আকস্মিকই নয়, অভাবনীয়, চিন্তারও অগোচর। না না, এ আমি দেখতে পারছি না, আর সহ্য করতে পারছি না। বলতে বলতে স্খলিত পদে রাধিকা প্রসাদ পূর্ব দ্বার পথেই ঘর থেকে বের হয়ে গেলেন। বলদেববাবু তখনও চেয়ারটার উপরে চোখ বুজে হেলান দিয়ে বসে আছেন। মেজরি বললেন, বিমল সিংহকে ঘরে নিয়ে যাও। বিমল বলদেব সিংহকে হাত ধরে সযত্নে তুলে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। ঘরের মধ্যে এবারে রইলাম কেবল আমি, মেজর কৃষ্ণস্বামী ও ভৃত্য আব্দুল, এবং চেয়ারের ওপরে উপবিষ্ট অবস্থায় সূর্যপ্রসাদের ঘাড়ে সোরাবিদ্ধ নিষ্প্রাণ দেহটা। অখণ্ড একটা স্তব্ধতা ঘরের মধ্যে থমথম করছে। সে যে কি একটা অসহনীয় পরিস্থিতি, ভাষায় তা প্রকাশ করা যায় না। কিন্তু আশ্চর্য নার্ভ দেখলাম প্রৌঢ় মেজর কৃষ্ণস্বামীর। ঘরের মধ্যে ঢুকে সূর্যপ্রসাদের সোরাবিদ্ধ মৃতদেহটা আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিহবল মেজর কৃষ্ণস্বামীর মধ্যে দেখেছিলাম, তার যেন কিছুই আর অবশিষ্ট নেই তখন তার কথাবার্তায়। অদ্ভুত শান্ত ও দৃঢ় কণ্ঠে মেজর ডাকলেন, ডাক্তার সেন। চমকে সে ডাকে আমি তার দিকে ডাকালাম। উই মাস্ট ডু সামথিং নাও। কি বললেন? বলছিলাম, পুলিশে এক্ষুনি সংবাদ পাঠানো কি আমাদের কর্তব্য নয়? পুলিশে? হ্যাঁ, আপনি এখানে অপেক্ষা করুন, আমি কি পুলিশে একটা ফোন করে আসি। বলে আর দাঁড়ালেন না মেজর, ঘর থেকে শান্ত পদে বেরিয়ে গেলেন। ফোনটা নিচের তলায়। আব্দুলও মেজরের পিছন পিছন ঘর থেকে বের হয়ে গেল। ঘরের মধ্যে এবারে আমি একা। সামনে চেয়ারের উপর উপবিষ্ট সূর্যপ্রসাদের সোরাবৃদ্ধ মৃতদেহ। নিজের অজান্তেই বোধহয় এক সময় পায়ে পায়ে কেদারাটার খুব কাছে এগিয়ে গিয়েছি, এবং এবারে আরও কাছে ছোড়ার বাটটার উপর নজর পড়তেই যেন চমকে উঠলাম। সর্বনাশ! এ যে সূর্যপ্রসাদের মিউজিয়াম ঘরে চন্দন কাঠের বাক্সে মেজর কৃষ্ণস্বামীরই উপহার দেয়া সুদৃশ্য হাতির দাঁতের বাটওয়ালা সেই মেক্সিকান ছোরাটা। কি ভয়ানক! এই ছোরাবিধি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কে এমন নিষ্ঠুর কাজ করলো, আর কখনই বা করলো? রাত 10:30টায় যখন এই ঘর ছেড়ে আমি যাই, তখন তো উনি বেঁচে ছিলেন। তারপরই নিশ্চয়ই কেউ এসে তাকে হত্যা করেছে। কিন্তু কেন, কেন হত্যা করলো? এ শুধু চিন্তারই অতীত নয়, অবিশ্বাস্য। সত্যই কি সূর্যপ্রসাদ নিহত হয়েছেন, না জেগে জেগে আমি দুঃস্বপ্ন দেখছি মাত্র? এগিয়ে গেলাম পায়ে পায়ে সূর্যপ্রসাদের সামনের দিকে। আবার চক্ষু দুটি মুদ্রিত, মুখে একটা যন্ত্রণার যেন সুস্পষ্ট চিহ্ন। হাত দুটি স্লথ ভঙ্গিতে কোলের দুপাশে ঝুলছে। হঠাৎ যেন গাটা কেমন আমার ছমছম করে উঠল। এদিক ওদিক তাকালাম, মনে হলো বায়বীয় কিছুর একটা উপস্থিতি যেন আমার একেবারে পাশটিতেই। কে যেন চাপা গলায় কথা বলে উঠল, আমার নাম ধরে যেন ডাকলো, ডাক্তার সেন। কি আশ্চর্য! জেগে জেগে আমি স্বপ্ন দেখছি নাকি? কিন্তু পরক্ষণেই আবার যেন স্পষ্ট শুনতে পেলাম অবিকল সূর্যপ্রসাদের কণ্ঠস্বর, ডাক্তার সেন। চমকে সামনের দিকে তাকালাম। দেখি ঘরে প্রবেশ করছেন মেজর কৃষ্ণস্বামী, আর তার পশ্চাতে বিভ্রান্তের মতো অমলেন্দু। অমলেন্দু চক্রবর্তী। লিলি কটেজের বছরখানিক হবে এসেছে। বছর 23-24 বয়স হবে। রোগাটে চেহারা। সূর্যপ্রসাদের দেশে একই গ্রামে বাড়ি অমলেন্দুর। গরিব বিধবার ছেলে, মামাদের আশ্রয়ী মানুষ। কোনো মতে আইএ পর্যন্ত পড়ে আর লেখাপড়া চালাতে পারেনি। চাকরি বাকরির কোনো সুবিধা করতে না পারে শেষ পর্যন্ত রাঁচিতে এসে সূর্যপ্রসাদকেই ধরেছিল একটা কিছু করে দেওয়ার জন্য। সূর্যপ্রসাদ অমলেন্দুর কোনো একটা ব্যবস্থা না করে দিতে পারলেও তাকে যেতে দেননি অন্যত্র। মনে পড়ে কথায় কথায় আমাকেই একদিন বলেছিলেন সূর্যপ্রসাদ, ছেলেটি বড় ভালো হে ডাক্তার, যেমন অনেস্ট তেমনই পরিশ্রমী, তাই ওকে নিজের কাছে রেখে দিয়েছি। বৌদ্ধযুগের উপর একটা প্রবন্ধ লিখছিলেন সূর্যপ্রসাদ। অমলেন্দু তাকে এই লেখার ব্যাপারেই সাহায্য করছিল ইদানিং। গুছিয়ে সব কপি করে দেওয়া, নোট করা ইত্যাদি ব্যাপারগুলোই অমলেন্দু করত। 100 টাকা করে মাস মাস দিতেন অমলেন্দুকে সূর্যপ্রসাদ। মেজরের পিছনে পিছনে অমলেন্দু এসে ঘরে ঢুকলো।
অমলেন্দুর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ইতিমধ্যেই সে মেজরের মুখে সব শুনেছে। ওদের পশ্চাতে দেখি আবদুল্লা এসে দরজার গোড়াতে নিঃশব্দে দাঁড়ালো আবার। সহসা মেজরের প্রশ্নে আমি চমকে উঠলাম। কতক্ষণ আগে ব্যাপারটা ঘটেছে বলে আপনার মনে হয় ডাক্তার? কিছুই বুঝে উঠতে পারছি না। 10:30 নাগাদ এ ঘর থেকে আজ রাত্রে যখন আমি বের হয়ে যাই, দরজার সামনেই আবদুলের সঙ্গে আমার দেখা। আবদুল সে সময় ট্রেতে করে মিস্টার গুপ্তের জন্য কফি নিয়ে এ ঘরেই আসছিল। মিস্টার গুপ্ত আমাকে বাড়ির লোকজনকে বলতে দিয়েছিলেন রাতে যেন তাকে কেউ না বিরক্ত করে। কেন তা জানি না, বোধহয় শরীর বা মন খারাপ ছিল। সহসা এই সময় আব্দুল বললে, আপনার কথা শুনেই তো চলে গিয়েছিলাম আমি ডাক্তার সাহেব। মেজর বললেন, কিন্তু ব্যাপারটা থেকে মনে হচ্ছে নিশ্চয়ই তারপর কেউ না কেউ এ ঘরে এসেছিল। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কে এসেছিল তারপর এ ঘরে? বললাম আমি। আকস্মাৎ ওই ঘরের দরজার গোড়ায় বিমলের কণ্ঠস্বর শুনে যুগৎপদ সকলেই আমরা চমকে দরজার দিকে তাকালাম। বিমলই ইতিমধ্যে কখন যে আবার দরজার গোড়ায় আব্দুলের পশ্চাতে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে কেউ আমরা শুনতেই পাইনি। বিমল বললে, আমি একবার আজ রাত 10:30টার পর এই ঘরে জ্যাঠামণির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আপনি এসেছিলেন? প্রশ্ন করলেন মেজরি। হ্যাঁ। কেন? একটা জরুরি কথা ছিল জেঠামণির সাথে আমার। জরুরি কথা? হ্যাঁ। তা রাত কটা নাগাদ আন্দাজ করে বলতে পারেন? হ্যাঁ, রাত 11:30 হবে তখন। আর আমি তার সঙ্গে কথা বলে ফিরে যাওয়ার সময় আমাকেও তিনি বলছিলেন রাতে যেন তাকে কেউ আর বিরক্ত না করে। আর কিছু বলেননি? প্রশ্ন করলাম এবারে আমি। হ্যাঁ, আরও জিজ্ঞেস করছিলেন মেজর কৃষ্ণস্বামী ও বলদেববাবু চলে গিয়েছেন কিনা। আমি তখন বললাম তারা যাননি, তখনও দাবা খেলছেন। সে কথা শুনে বললেন, ওই ঠান্ডার মধ্যে যেন তারা এত রাতে বাড়ি না ফেরে, তাদের এখানে রাত্রিবাসের ব্যবস্থা করে দিতে বলেছিলেন। ও, তাহলে দেখা যাচ্ছে রাত 11:15 পর্যন্ত মিস্টার গুপ্ত জীবিতই ছিলেন, আমি বললাম। রাত 11:30 তো বটেই, রাত 11:30 পর্যন্তও তিনি বোধহয় জীবিতই ছিলেন। কথাটা বললেন এবার আবার মেজর কৃষ্ণস্বামী আমার মুখের দিকে অদ্ভুত শান্ত কণ্ঠে তাকিয়ে। কিরকম? তাকালাম সপ্রশ্ন দৃষ্টিতে মেজরের মুখের দিকে। রাত 11:30 নাগাদ হবে, আমি বাথরুমে যাচ্ছিলাম। সেই সময় সামনের ওই বারান্দার দিকে যাওয়ার সময় স্পষ্ট আমি মিস্টার গুপ্তের কণ্ঠস্বর শুনেছিলাম। আপনি তার গলার স্বর শুনেছিলেন? হ্যাঁ, কাকে যেন তিনি বেশ চড়া গলায় কি সব বলছিলেন। কথাগুলো অবশ্য স্পষ্ট আমি শুনতে পাইনি, তবে বাথরুমের জানালা পথে ক্ষীণ চাঁদের আলোয় তা একজন লোককে আমি খুব দ্রুত এই বাড়ির পিছনের বাগানের যে আউট হাউসটা আছে সেদিক দিয়ে যেতে দেখেছি। কি বলছেন আপনি? প্রশ্নটা না করে আমি পারলাম না। হ্যাঁ, তখন ব্যাপারটা বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু এখন আশ্চর্য, এত রাতে কে বাড়ির পিছনে বাগানে গিয়েছিল, আর কেনই বা বাগানের মধ্যকার আউট হাউসের দিকে গিয়েছিল? ব্যাপারটা আমার কাছে কেমন যেন বিশ্রী গোলমেলে মনে হয়। বললাম, কিন্তু এই প্রচণ্ড শীতে কে আবার আউট হাউসে যাবে, আর কেনই বা যাবে? ওটাই তো আমি বুঝে উঠতে পারছি না মেজর। কিন্তু কেউ যে গিয়েছিল সে বিষয়ে তো আর কোনো সন্দেহ থাকতে পারে না ডাক্তার। তা পারে না, তবে বলে আমি আব্দুলের মুখের দিকে তাকালাম। আব্দুল? যে ডাক্তার সাহেব? আমি চলে যাওয়ার পর কেউ কি তোমার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিল, বা কারো আজ রাতে আসবার কথা ছিল? কেউ তো আসেনি, আব্দুল বলল। অমলেন্দু বাবু, আপনি কিছু জানেন? না। তাহলে কেউ আসেনি তুমি ঠিক জানো আব্দুল? কি বলছেন ডাক্তার সাহেব? কেউ এ বাড়িতে এলে আমি জানতে পারবো না? তাছাড়া আপনি তো জানেন সদর দরজার পাশেই ছোট ঘরটাতে আমি থাকি। আপনি চলে যাওয়ার পর থেকে তো আমার ঘরেই আমি ছিলাম। সত্যি তো, কেউ এসে থাকলে আব্দুল নিশ্চয়ই জানতো, মেজর বললেন। কথাটা ঠিক তা নয় মেজর। বলে আমি আজ রাতে এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় যে অপরিচিত এক ব্যক্তির সঙ্গে আমার ধাক্কা লেগেছিল সেই ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করলাম। আই সি। তাহলে, কিন্তু মেজরের কথা শেষ হলো না। বাইরেই ওই সময় গাড়ির আওয়াজ পাওয়া গেল, এবং সকলেই আমরা সেই শব্দে যেন সহসা উৎকণ্ঠ হয়ে উঠলাম। আমি সর্বপ্রথম বললাম, একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল যেন। বোধহয় ওসি ব্রিজনন্দন পাণ্ডে, মেজর বললেন। মিস্টার চক্রবর্তী, যান না একটু দেখুন গিয়ে, বললাম আমি। অমলেন্দু ঘর থেকে বের হয়ে গেল।
আমাদের ধারণা ভ্রান্ত নয়। একটু পরেই জুতার মচমচ শব্দ তুলে অমলেন্দুর সঙ্গে থানার অফিসার পাণ্ডে এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। লোকটির সঙ্গে আমার কিছুটা পূর্ব পরিচয় ছিল। যেমনি বেটে তেমনি ঘোর কৃষ্ণবর্ণ লোকটার গায়ের রং, তার উপরে আবার সরু প্যাকাটির মতো চেহারা, চুপসে যাওয়া গাল, ওষ্ঠের ওপর একজোড়া কাঁচায় পাকায় মেশানো বিরাট গোপ, উলের একটা মাংকে ক্যাপ থাকার দরুন গোপ জোড়াটা একটু যেন বেশি উদ্ধত দেখাচ্ছিল। পায়ে ভারী বুট, গায়ে কালো গরম গ্রেট কোট। লোকটার চেহারাটা যেমন কুৎসিত তেমনি আচরণে দাম্ভিক এবং মেজাজটাও রুক্ষ কর্কশ। কথাবার্তার মধ্যে একটা মুদ্রা দোষ আছে। অজস্রবার মারো গলি কথাটি ব্যবহার করছেন। ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গেই রুক্ষ কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এই ঠান্ডার রাত্রে এসব কি ব্যাপার? মারো গলি? আরে কিউ ডাক্তার সাহেব? হ্যাঁ মিস্টার পান্ডে। লেকিন সচমুচ কিয়া? হ্যাঁ দেখুন না, এই যে, বলে ইঙ্গিতে মৃত সূর্যপ্রসাদকে দেখালাম। এগিয়ে এসে এবারে স্বচক্ষে মৃতদেহ দেখে পান্ডে বলে উঠলেন, মারো গলি, এ দেখছি সত্যি সত্যি। হ্যাঁ, কিন্তু কি করে এ হলো? পান্ডে আবার প্রশ্ন করলেন। সংক্ষেপে আমি তখন ব্যাপারটা বলে গেলাম। শুনতে শুনতে পান্ডে তার বিরাট গোফে তা দিচ্ছিলেন। আমার বক্তব্য শেষ হতেই বললেন, কিন্তু সে যাই হোক মারো গলি, কেউ ঘরের মধ্যে আজ রাতে এখান থেকে আপনারা চলে যাওয়ার পর কোনো এক সময় সকলের অজ্ঞাতে ঢুকেছিল নিশ্চয়, এবং সেই ওকে মার্ডার করে গিয়েছে। সে তো স্পষ্ট বোঝা যাচ্ছে, বললেন মেজর। মারো গলি, কিন্তু আপনারা তো বলছেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আপনারা দরজা ভেঙে ঘরে ঢুকেছেন, তবে হত্যাকারী এ ঘরে ঢুকলো কোন পথে? কথাটা বলে এদিক ওদিক তাকাতে তাকাতে পাণ্ডের চোখের তারা দুটো যেন সহসা আনন্দে নেচে উঠল। তিনি বললেন, মার গলি, সমঝ গিয়া, ওই খিড়কি পথে নিশ্চয়ই সে ঘরে ঢুকেছিল। বলে বাগানের দিককার খোলা জানালার প্রতি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। সত্যিই তো, জানালাটা যে খোলা এতক্ষণ তো কারো নজরেই পড়েনি। এই জানালা পথেই তো অনায়াসে কোনো আততায়ী ঘরে ঢুকে সূর্যপ্রসাদকে হত্যা করে যেতে পারে। সহসা এই সময় খোলা জানালা পথে এক ঝলক শীতের মধ্যরাত্রির হিমকণাবাহী বাতাস ঘরের মধ্যে এসে যেন একটা ঝাপটা দিয়ে গেল আমার সর্বদেহে। মাহারো গলি, চলেন চলেন, পাশের ঘরে চলেন ডাক্তার সাহেব, পান্ডে হঠাৎ বললেন। অতঃপর সকলে আমরা পাশের ঘরে এলাম। সূর্যপ্রসাদের শয়ন ঘর। মিস্টার পান্ডের আগমনের সঙ্গে সঙ্গেই বাড়ির মধ্যে যে যেখানে ছিল সকলে এসে সূর্যপ্রসাদের শয়ন ঘরের আশপাশে ভিড় করে দাঁড়িয়েছিল। বৃত্তের মধ্যে একমাত্র আব্দুল ব্যতীত অন্যান্য সকলেই ছিল বাইরের বারান্দার ওই ভিড়ের মধ্যে, এবং ঘরের মধ্যে রইলেন রাধিকা প্রসাদ, মেজর কৃষ্ণস্বামী। বলদেব সিংহ তখন নিজেকে অনেকটা সামলে নিয়েছেন বলে তিনিও এলেন। এছাড়া সুবল বিমালও ঘরের মধ্যে রইল, আর আমি তো ছিলামই। মিস্টার পান্ডে একটা চেয়ার টেনে নিয়ে ঘরের মাঝখানে বসলেন, পুলিশি মর্যাদায় ও গাম্ভীর্য নিয়ে। বাকি অন্যান্য সকলে আমরা তার চারপাশে দাঁড়িয়ে রইলাম। কথা বললেন প্রথমে মিস্টার পান্ডেই। কেউ এসেছিল ঘরের মধ্যে, ওই জানালা পথেই স্পষ্ট বোঝা যাচ্ছে, আর সেই লোকই মিস্টার গুপ্তকে হত্যা করে গিয়েছে নিঃসন্দেহে। আমরা সকলে নিঃশব্দে মিস্টার পান্ডের মুখের দিকে তাকিয়ে রইলাম। পান্ডে আবার বলতে লাগলেন, আচ্ছা একটা কথা, এই ঘর বা ঘরের মধ্যে থেকে কোনো কিছু চুরি বা খোয়া গিয়েছে বলে আপনাদের মনে হয়? রাধিকা বাবু, অমলেন্দু বাবু, একটিবার সব পরীক্ষা করে দেখুন তো। আব্দুল, তুমিও দেখো। পান্ডের নির্দেশ মতো রাধিকা বাবু, আব্দুল ও অমলেন্দু অনুসন্ধানে প্রবৃত্ত হলেন। মেজর এই সময় পান্ডেকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার পান্ডে, আপনি কি মনে করেন ব্যাপারটা চুরি ডাকাতির মতো কিছু? মার গলি, এছাড়া আর কি হতে পারে? এভাবে ঘাড়ের পিছনের দিকে নিজের হাতে ছোরা বিধিয়ে নিশ্চয়ই কেউ আত্মহত্যা করতে পারেন না। মিস্টার গুপ্তকে হত্যা করেছে কেউ। আপনি কি বলেন ডাক্তার সাহেব? কথাগুলো বলে পান্ডে আমার মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। আমিও কোনো জবাব দিলাম না। মার গলি, ইট ইজ মার্ডার, রাইট এনাফ। মাথাটা দুলিয়ে গোফে তা দিয়ে পান্ডে আবার কথাটা বললেন। ওই সময় রাধিকা প্রসাদ ও আব্দুল ঘরের মধ্যে প্রবেশ করলো। রাধিকা প্রসাদ বললেন, না মিস্টার পান্ডে, ঘরের মধ্য থেকে কিছু চুরি বা খোয়া গিয়েছে বলে মনে হচ্ছে না। যেখানকার যেটি তেমনই আছে। সব ঠিক আছে? হ্যাঁ। তাহলে তো দেখা যাচ্ছে স্রেফ সূর্যকে হত্যা করার জন্যই কেউ এ ঘরে এসেছিল আজ রাত্রে। মিস্টার গুপ্তকে হত্যা করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। কথাটা বললেন মেজর কৃষ্ণস্বামী।
তাই যদি হয় তো এ খুনের উদ্দেশ্য কি, বললাম আমি। মার গলি, রাইট ইউ আর ডক্টর সেন। তাহলে কেন মিস্টার গুপ্তকে হত্যা করা হলো, বললেন পান্ডে। এই সময় অমলেন্দু এসে ঘরের মধ্যে প্রবেশ করলো, তার হাতে খান কয়েক চিঠি। ওগুলো কি অমলেন্দু বাবু, প্রশ্ন করলেন মেজর। এই চিঠিগুলো মিস্টার গুপ্তের চেয়ারের নিচে পড়েছিল। মার গলি, দেখি দেখি। হাত বাড়িয়ে চিঠিগুলো নিলেন পান্ডে। চিঠিগুলোর উপর নজর পড়তে দেখলাম আজ রাত্রে বিশেষ করে যে ব্লু রঙের এনভেলপ থেকে ব্লু রঙের লেটার কাগজে লেখা চিঠিটা বের করে সূর্যপ্রসাদ কিছুটা আমাকে পড়ে শুনিয়েছিলেন, চিঠিগুলোর মধ্যে সেই বিশেষ চিঠিটি কিন্তু নেই। মুখ দিয়ে সেই চিঠিটির কথাটা প্রায় আমার বের হয়ে যাচ্ছিল, কিন্তু কি ভেবে আমি আপাতত কথাটা চেপেই গেলাম, কারণ সেই চিঠিটির কথা উঠলেই হয়তো আরও অনেক কথা এসে পড়বে। কি দরকার সূর্যপ্রসাদের পরিবারের কলঙ্ক খাটিয়ে? তার চাইতে চুপ করে থাকাই ভালো, বিশেষ করে বোবার শত্রু নেই। পান্ডে চিঠিগুলোতে একবার চোখ বুলিয়ে সেগুলো নিজের পকেটেই রেখে দিলেন। একটা কথা মিস্টার পান্ডে। মেজরের কথায় পান্ডে মুখ তুলে তার দিকে তাকালেন। হ্যাঁ বলুন। আপনি বলছেন হত্যাকারী এই ঘরের জানালা পথেই ও ঘরে প্রবেশ করেছিল, কিন্তু হাউ? দোতলা ঘরের জানালা পথে এসে সেই আততায়ী কি করে তার ঘরে ঢুকলো? হ্যাঁ ঠিক বলছেন, জানালাটা আমাদের একবার পরীক্ষা করে দেখা উচিত। বলতে বলতে পান্ডে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং পাশের ঘরের দিকে অগ্রসর হলেন। বলা বাহুল্য, আমরাও সকলে তাকে অনুসরণ করলাম। আবার সেই ঘর, জানালার পাল্লা দুটো বাইরের দিকে খোলা থাকলেও পর্দাটা টানা ছিল। হাত দিয়ে পর্দাটা সরিয়ে জানালা পথে পান্ডে বাইরের দিকে ঝুঁকে পকেট থেকে একটা টর্চ বাতি বের করে তার আলোয় পরীক্ষা করে দেখতে লাগলেন। দেখা গেল জানালার ঠিক নিচে গ্যারেজটা এবং ঢালু অ্যাসবেস্টার ছাদ। অতএব অনায়াসে এই ছাদ থেকে জানালার ঠিক নিচেই চওড়া কার্নিশের উপরে উঠে এই ঘরের জানালা পথে প্রবেশ করাটা কারো পক্ষে এমন কিছু কষ্টসাধ্য ব্যাপার নয়। পান্ডের হাতের টর্চের আলোয় আরও একটা অকাট্য প্রমাণ আমাদের দৃষ্টিকে আকর্ষণ করল। কতগুলো কাদামাখা রাবার সোল জুতোর ছাপ সেই গ্যারেজের ছাদে ও জানালার নিচের কার্নিশে তখনও সুস্পষ্ট রয়েছে। ইউসি ডক্টর সেন, জুতোর এই ছাপগুলো? হ্যাঁ। তাহলে বুঝতেই পারছেন ধারণা আমার মিথ্য নয়। সামবডি এই জানালা পথেই এ ঘরে আজ রাত্রে এসে মিস্টার গুপ্তকে ব্রুটালি মার্ডার করে গিয়েছে, পান্ডে বললেন। হুম, আর আমার মনে হয় আজ এখান থেকে ফেরার পথে গেটের সামনে যে লোকটির সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল, যে আপনাকে লিলি কটেজের কথা জিজ্ঞেস করেছিল, এ নিশ্চয়ই সেই। এ তারই কাজ, পান্ডে বললেন। আমি কোনো জবাব দিলাম না তার কথায়। আবার আমরা সকলে পাশের ঘরে এসে ঢুকলাম। রাধিকা প্রসাদ এই সময় বললেন, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না দারোগা সাহেব। কি? দাদার তো কেউ শত্রু ছিল বলে আমি জানি না। তাছাড়া ঘরের কোনো কিছু চুরি যায়নি। তবে সেক্ষেত্রে এমন করে দাদাকে হত্যা কেন করলো? মার গলি, সেসব কথা পরে চিন্তা করলেও চলবে। আপাতত আমরা বুঝতে পারছি এই জানালা পথে এসেই কেউ মিস্টার গুপ্তকে হত্যা করে গিয়েছে। আর হত্যা করেছে এও বুঝতে পারছি সেই লোকটি যার সঙ্গে আজ রাতে গেটের সামনে ডাক্তার সেনের ধাক্কা লেগেছিল। তাকে ধরতে পারলেই সব ফয়সালা হয়ে যাবে। আমি তাকেই ধরব। আমি তাকে ধরবই, কিন্তু রাত প্রায় 2টো হলো। আজ চলি, আমি আবার কাল সকালে আসব। পান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের দরজায় তালা দিয়ে দুজন পুলিশ প্রহরী লিলি কটেজে মোতায়েন রেখে আমি ও মিস্টার পান্ডে সে রাতের মতো লিলি কটেজ থেকে বের হয়ে এলাম। চলুন ডাক্তার সেন, আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে যাব। না ধন্যবাদ, এই পথটুকু আমি হেঁটেই যেতে পারবো। হাতের কালো ডাক্তারি ব্যাগটা নিয়ে আমি হাঁটা শুরু করলাম। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। পান্ডের গাড়ি চলে গেল আমার পাশ দিয়ে। শয্যায় শোয়ার পর সে রাতে ক্লান্ত দু চোখের পাতায় কখন যে ঘুম নেমে এসেছিল টের পাইনি। ঘুম ভাঙল মিতার ডাকে। চোখ মেলে দেখি হাতে এক কাপ চা নিয়ে শয্যার সামনে দাঁড়িয়ে আছে মিতা। সদ্য স্নানের শেষে ভেজা চুলের রাশ পিঠের উপর ছড়ানো। মিতার প্রিয় কেশ তৈল ক্যালিফোর্নিয়ান পপির মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। উফু, অনেক বেলা হয়ে গিয়েছে। চায়ের কাপটা আমার হাতে তুলে দিতে দিতে মিতা বলল, বিমলবাবু সেই কখন থেকে এসেছে তোমার জন্য, বাইরের ঘরে বসে আছেন। বিমলবাবু হঠাৎ? তা জানি না, দেখো গিয়ে।
চায়ের কাপটা নিঃশেষ করে গায়ে একটা চাদর জড়িয়ে তাড়াতাড়ি বাইরের ঘরে এসে ঢুকলাম। বিমলবাবু, কি খবর এই সকালে? একটা চেয়ারের উপর কেমন যেন নিঝুম হয়ে বসেছিলেন বিমলবাবু, চোখে মুখে একটা বেদনার বিষণ্ণ ছায়া। আমার ডাকে চমকে মুখ তুলে তাকালেন। টিকতে পারলাম না বাড়িতে, ডাক্তার সেন। ব্যাপারটা যে সত্যি বিশ্বাস করতে এখনো পারছি না। জ্যাঠামণি নেই এ ভাবতেই পারছি না। বলতে বলতে চোখ দুটো বিমলবাবুর ছলছল করে উঠল, গলার স্বরটা যেন কেমন রুদ্ধ হয়ে এলো। চা খেয়েছেন? না। বসুন, মিতাকে চা দিতে বলি। না না, চায়ের কোনো দরকার নেই ডাক্তার সেন, আমি একটা কথা ভাবছিলাম। বলুন। মিতা দেবী বলছিলেন। মিতা? কি বলছিল সে? বিখ্যাত কে এক প্রাইভেট ডিটেকটিভ নাকি এখানে এসেছেন, সানি ভিলাই। ও, কিরিটবাবুর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, উনি বলছিলেন তার সাহায্য নিলে নাকি অনায়াসেই তিনি জ্যাঠামণির হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবেন। তা পারবেন কিনা জানি না, তবে ভদ্রলোক শুনেছি খুব নামকরা একজন ডিটেকটিভ, এবং অনেক বড় বড় জটিল হত্যা রহস্যের মীমাংসা করেছেন। কিন্তু না, এর মধ্যে আর কোনো কিন্তু টিন্তু থাকতে পারে না ডাক্তার সেন। জ্যাঠামণির এইভাবে মৃত্যু মিস্টার পান্ডে দ্বারা কতদূর কি সম্ভব হবে জানি না, কিন্তু সমর যখন নিরুদ্দিষ্ট তখন আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে তার প্রতি। তা নিশ্চয় আসছে, তবে একটা কথা গতরাত থেকেই কি আমার মনে হচ্ছে জানেন ডাক্তার সেন? কি? শেষ পর্যন্ত আমি জ্যাঠামণিকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলাম। এক্ষেত্রে কেউ মুখে না বললেও বা প্রকাশ না করলেও আমার উপর একটা সন্দেহ হওয়াটা তো অস্বাভাবিক নয়। কি বলছেন আপনি বিমলবাবু? হ্যাঁ ডাক্তার সেন, আমি কাল রাত্রে লক্ষ্য করছিলাম কি না জানি, কিন্তু সোয়া বা 11:30টার সময় আমি জ্যাঠামণির ঘরে গিয়েছিলাম। কথাটা শোনার পরই মেজর কৃষ্ণস্বামীর চোখে মুখে ও মিস্টার পান্ডের চোখে যে ভাবটা আমি ফুটে উঠতে দেখেছিলাম, সেই কথাটা আমি বাকি রাতটুকু শুয়ে শুয়ে ভেবেছি। শেষ পর্যন্ত ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আর থাকতে পারলাম না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আপনি, আপনিও কি তাদেরই মতো? ছি, আপনি দেখছি একেবারে ছেলে মানুষ বিমলবাবু। না না ডাক্তার সেন, ভগবান জানেন জ্যাঠামণির দেহ কাল রাতে আমি স্পর্শ করিনি, কিন্তু এ সন্দেহের হাত থেকে তো আমি রেহাই পাবো না যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে যে সত্যি সত্যিই অন্য কেউ। কথাটা অবশ্য আপনি একেবারে মিথ্যে বলেননি বিমলবাবু, তবু আমার মনে কি হচ্ছে জানেন? কি? পুলিশ এ ব্যাপারে যেমন অনুসন্ধান করতে চায় করুক, কিরিটবাবুকে এ ব্যাপারের মধ্যে টেনে আনাটা বোধহয় বিবেচনার কাজ হবে না। কেন? কেন আপনি একথা ভাবছেন ডাক্তার? ধরুন কিরিট রায় অনুসন্ধানের ব্যাপারে হাত দিলে যদি এমনও কোনো আপনাদের পারিবারিক কলঙ্ক শেষ পর্যন্ত বের হয়ে পড়ে, তখন আপনারা সকলেই কি? তা হোক, তবু তবু এর একটা মীমাংসা হওয়া দরকার, আর সেটা হওয়া পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না ডাক্তার। তবে আর কি বলবো বলুন। আপনার তো শুনলাম কিরিট রায়ের সঙ্গে আলাপ হয়েছে, চলুন না একবার তার কাছে যাই। বেশ, কিন্তু আপনার বাবার একটা মতামতের প্রয়োজন আছে। তা আছে অবশ্য, তবে আমি জানি বাবা নিশ্চয়ই এতে অমত করবেন না। তবু আপনি কিরিটবাবুর কাছে যাওয়ার আগে রাধিকাবাবুকে একটা ফোন করে নিতে পারতেন। বেশ, তাই করছি। অতঃপর আমার বাড়ি থেকেই ফোনে বিমলবাবু তার বাবার সঙ্গে কথাবার্তা বলে আমাকে বলে চললেন, চলুন ডাক্তার সেন, বাবা মত দিয়েছেন। এখনই যাবেন? হ্যাঁ, এখনই যাব, চলুন। বেশ, চলুন। আমাদের বাড়ি থেকে সানিভিলার দূরত্ব সামান্যই। কিরিটবাবু বাইরের বারান্দার রোদের মধ্যে একটা বেতের চেয়ারে বসে কি একটা বই পড়ছিলেন। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে সাদর অভ্যর্থনা জানালেন। আসুন আসুন ডাক্তার সেন, তারপর সকালবেলাতে কি খবর? বিমলবাবুর পরিচয় দিয়ে সংক্ষেপে তখন আমাদের আসবার উদ্দেশ্য ব্যক্ত করতেই সহসা মনে হলো যেন কিরিটবাবুর চোখের তারা দুটো সূর্যপ্রসাদের মৃত্যু সংবাদে ক্ষণেকের জন্য কি একটা অস্বাভাবিক দ্যুতিতে চকচক করে উঠল, এবং পরক্ষণে সেই ভাবটা সামলে নিয়ে কিরিটবাবু চাপা উত্তেজিত কণ্ঠে বললেন, সে কি? হ্যাঁ, আর বিমলবাবু তাই আপনাকে অনুরোধ করতে এসেছেন যদি আপনি অনুগ্রহ করে ওর জ্যাঠামশাইয়ের মৃত্যুর ব্যাপারটা মীমাংসা করে দেওয়ার ভারটা নেন। আমার কথা শুনে কিরিটবাবু কয়েক মুহূর্ত কোনো কথা বললেন না, নিঃশব্দে বসে রইলেন। তারপর এক সময় মৃদু কণ্ঠে কিরিটবাবু বললেন, কিন্তু একমাত্র যে কারণটি বললেন মিস্টার গুপ্ত, সেই কারণেই কি আপনি আমার সাহায্যের জন্য ডাক্তার সেনকে নিয়ে আমার কাছে এসেছেন? না আপনার মতে জ্যাঠামণির একমাত্র পুত্র নির্দোষ্ট সমরবাবুর উপরেই পুলিশের সন্দেহ পড়ছে, সেই জন্যই? আশ্চর্য, আপনি ঠিক ঠিক ধরেছেন মিস্টার রায়।
বিমলবাবু বললেন, সমর আমার সমবয়সী এবং জ্যাঠতুতো ভাই কেবল নয়, সে আমার সত্যিকারের বন্ধু ও সুহৃদয়। আর ডাক্তার সেনের চাইতে তাকে আমি ঢের বেশি চিনি। কথা কেন বলছেন? আমি বিমলবাবুকে প্রশ্নটা করলাম। কেন যে কথাটা বলছি আপনার বোঝা উচিত ছিল। ডাক্তার সেন তীক্ষ্ণ কণ্ঠে বিমলবাবু প্রত্যুত্তর দিলেন। না বিমলবাবু, আপনি ভুল করছেন। সমরবাবুর কথা মুহূর্তের জন্য আমার মনে হয়নি। তাই যদি না হবে তো কেন আপনি কাল রাতে আমাদের বাড়ি থেকে ফেরার পথে তাজ হোটেলে গিয়েছিলেন ডাক্তার সেন? বিমলবাবুর কথায় মুহূর্তকালের জন্য আমি স্তব্ধ হয়ে যাই। চেয়ে দেখলাম কিরিটো নির্বাক হয়ে বসে আমাদেরই মুখের দিকে তাকিয়ে আছে। আপনি তাহলে গত রাতে অনুসরণ করেছিলেন বিমলবাবু? না, তবে আপনি জানলেন কি করে যে আমি কাল রাতে তাজ হোটেলে গিয়েছিলাম? আজ সকালে আমি সেখানে গিয়েছিলাম। কেন বলুন তো? কথাটা তাহলে আপনাকে খুলেই বলি মিস্টার রায়। কাল সন্ধেবেলা বাজার থেকে ফেরার পথে আমার যেন মনে হয়েছিল সমরকে তাজ হোটেলে ঢুকতে দেখেছিলাম, কিন্তু বাড়িতে কাজ থাকায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছিল বলে ব্যাপারটা অনুসন্ধান করতে পারিনি সে সময়। কিন্তু গত রাতের ব্যাপারটার পর আজ ভোরে উঠেই তাজ হোটেলে না গিয়েও আমি পারিনি। সহসা ওই সময় কিরিট রায় প্রশ্ন করলেন, সমরবাবুর সঙ্গে দেখা হলো? না মিস্টার রায়, তবে দেখা তার না পেলেও সমর যে 2-3 দিন আগে তাজ হোটেলে ঘর ভাড়া করেছিল সে সম্পর্কে নিঃসন্দেহ হতে পেরেছি। কিসে নিঃসন্দেহ হলেন বিমলবাবু? প্রশ্ন করলেন আবার কিরিটি। হোটেলের রেজিস্টারে তার নাম রয়েছে, আর সেইখানকার চাকর বাকরদের মুখেই শুনলাম কাল রাতে ডাক্তার সেন সেখানে গিয়েছিলেন। বাধা দিলেন এবার কিরিটি, বললেন, ডাক্তার সেনের কথা থাক, সমরবাবুর কথাটাই আগে শেষ করুন বিমলবাবু। কাল রাত 9টার সময় সমর হোটেল থেকে সেই যে কোথায় চলে গিয়েছে আর ফিরে আসেনি। হুম, তার জিনিসপত্র কিছু ছিল না হোটেলে? হ্যাঁ, একটা সুটকেস এবং এক জোড়া জামা কাপড় সেই হোটেলে ফেলে রেখে গিয়েছে। হুম, বলে কিরিট এবার আমার দিকে তাকিয়ে বললেন, ডাক্তার সেন, আপনি তাহলে কাল রাতে তাজ হোটেলে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু কেন? নিশ্চয়ই না, বিমলবাবু ঠিকই ধরেছেন। সমরকে আমি খুব ভালো করেই জানি মিস্টার রায়, এবং সে জুয়া খেললেও এবং বাপের নামে জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিলেও আমি কিছুতেই বিশ্বাস করি না সে তার বাপকে এইভাবে নিষ্ঠুরের মতো হত্যা করতে পারে। তবে এটা ঠিকই, সমরের উপর পুলিশের সন্দেহ জাগতে পারে ভেবেই আমি গিয়েছিলাম তাকে আপাতত কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকার জন্য বলতে। আই সি, তাহলে আপনি জানতেন যে সমরবাবু তাজ হোটেলে ছিলেন? হ্যাঁ, মিতার মুখে কথাটা শুনেছি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে সে তাজ হোটেলেই আত্মগোপন করে আছেন। কিন্তু ডাক্তার সেন, আমি যদি বলি ঠিক ওই কারণেই কাল রাতে আপনি তাজ হোটেলে যাননি। কি বলছেন আপনি মিস্টার রায়? তবে আমি কি জন্য গিয়েছিলাম আপনার ধারণা? আপনি মনে মনে চেয়েছিলেন যে সমর যেন কাল সারা রাত হোটেলে থাকে, আর সেজন্যই আপনি গিয়েছিলেন কাল রাতে হোটেলে। হ্যাঁ, তবে এও ঠিক, সমরবাবু এইভাবে নিরুদ্দেশ হওয়ার স্বভাবতই পুলিশ তাকে তার পিতার হত্যার ব্যাপারে সন্দেহ করবেই, এবং বর্তমান তার খোঁজ না পাওয়া পর্যন্ত তার পজিশন যে অত্যন্ত সন্দেহজনক সেটাও স্বাভাবিক। কিন্তু যাক সে কথা, বিমলবাবু, আমি আপনার জ্যাঠামণির হত্যা রহস্যের ব্যাপারে সত্যিই একটু ইন্টারেস্টেড ফিল করছি। আপনি তাহলে কেসটা হাতে নিন মিস্টার রায়। বিমলবাবু বললেন, নিয়েছি। চলুন একবার অকু স্থানটা দেখে আসি। চলুন। সকলে তখনই আমরা লিলি কটেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমরা সকলেই যখন গিয়ে লিলি কটেজে উপস্থিত হলাম, মিস্টার পান্ডে তার আগেই সেখানে এসে উপস্থিত হয়ে মৃতদেহ মর্গে পাঠাবার ব্যাপারে ব্যস্ত ছিলেন। আমি কিরিট রায়ের সঙ্গে মিস্টার পান্ডের পরিচয় করিয়ে দিলাম ও তার আসার উদ্দেশ্যটাও ব্যক্ত করলাম। কিন্তু পান্ডের চোখে মুখের ভাব দেখে বুঝতে কষ্ট হলো না ব্যাপারটা তার বিশেষ মনোভূত হয়নি। তবে কথায় সেরকম কিছু প্রকাশ না করে কেবল বললেন, বেশ তো, বেশ তো, অত্যন্ত আনন্দের কথা। কিরিটও জবাব দিলেন, বর্তমান কেসের ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি অংশগ্রহণ করলেও আমি কিন্তু আপনার পিছনে থাকতে চাই মিস্টার পান্ডে। আপনি আসল, আমি শুধু আপনার সঙ্গে কাজ করব। বুঝলাম সুচতুর কিরিট রায় একটি চালেই পান্ডেকে মাত করে দিলেন। পান্ডে কিরিটের কথায় বিশেষ খুশি হয়ে বললেন, বিলক্ষণ, আপনার নাম যে আমার অজানা তা তো নয় মিস্টার রয়। জানি বই কি, আপনিও গুণী ব্যক্তি। না না, আপনাদের বাদ দিয়ে আমাদের কতটুকুই বা ক্ষমতা,
আপনারা নেহাত সাহায্য করেন বলেই। মাহারগলি, সকলে হেসে উঠলেন। কিরিট অতবার বললেন, ডাক্তার সেন ও বিমলবাবুর মুখে অবশ্যই ইতিপূর্বে কিছুটা শুনেছি, তাহলেও বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামতটাই সর্বাগ্রে আমি জানতে চাই মিস্টার পান্ডে। নিশ্চয়ই নিশ্চয়ই, বলে পান্ডে সোৎসাহে তার মতামত ব্যক্ত করতে গেলেন। সব শোনার পর কিরিট বললেন, ডাক্তার সেনের কথায় ও আপনার কথায় তাহলে বোঝা যাচ্ছে কাল রাত্রে আব্দুলের মুভমেন্ট সত্যি একটু সন্দেহজনক ছিল, কি বলেন? আপনি বলুন না মিস্টার রায়, তাই নয় কি? কিরিট তার কথায় কোনো জবাব না দিয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, ভালো কথা, সমরবাবু সম্পর্কে আপনার কি ওপিনিয়ন মিস্টার পান্ডে? কিরিটের দ্বিতীয় প্রশ্নে এবার দেখলাম মিস্টার পান্ডে যেন অত্যন্ত খুশি হয়ে উঠলেন এবং বেশ আনন্দের সঙ্গেই বললেন, मैं देखता हूं कि आप सच्चा जरूरी है। ये भी बहुत खुशी की बात है कि आपको माफी खुशियार व्यक्ति के साथ मुझे काम करने का मौका मिला। সত্যি বলছেন মিস্টার রায়, সবার আগে আমাদের সমরেরই খোঁজ করতে হবে। কিন্তু মিস্টার পান্ডে, হঠাৎ বিমলবাবু বলে উঠলেন বাধা দিয়ে, আপনার একটু ভুল হচ্ছে নাকি? ভুল? হ্যাঁ, আমি হলপ করে বলতে পারি সমর এ কাজ করতে পারে না। কে যে কি পারে আর কে যে কি পারে না আপনি যদি জানতেন বিমলবাবু, হাসতে হাসতে পান্ডে জবাব দিলেন। এবারে কথা বললাম আমি, কিন্তু সমরকে সন্দেহ করার ব্যাপারে আপনার নিশ্চয় কিছু যুক্তি আছে মিস্টার পান্ডে। যুক্তি? নিশ্চয়ই যুক্তি আছে বই কি। হুটপাট করে আমরা পুলিশের অফিসারেরা কখনো কোনো কাজ করি না ডাক্তার সাহেব। তা তো নিশ্চয়, কিন্তু প্রথমত ধরুন, আমরা সকলেই জেনেছি তার স্বভাব চরিত্র আদৌ ভালো ছিল না। জুয়াতে সে অভ্যস্ত ছিল এবং মাত্র কিছুদিন আগে সে তার বাবার সই জাল করে ব্যাংক থেকে টাকাও তুলেছিল, যার ফলে সে কিছুদিন থেকে অ্যাবসকন্ড করে বেড়াচ্ছিল। দ্বিতীয়ত, বদ অভ্যাসের জন্য বরাবরই তার একটা অর্থাভাব ছিল। তৃতীয়ত, সে কাল রাত্রে তাজ হোটেলে ছিল। ফোর্থ পয়েন্ট, যতদিন তার বাপ সূর্যপ্রসাদ বাবু বেঁচে থাকতেন তার পক্ষে এই বাড়ির দরজা ততদিনই বন্ধ থাকত। কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলেন বিমলবাবু। শুনুন, লেট মি ফিনিশ। সই জাল করার ব্যাপারেই আলাপ প্রসঙ্গে মাত্র কয়েকদিন পূর্বেই আমি সূর্যপ্রসাদ বাবুর মুখে শুনেছিলাম ছেলের উপরে তিনি এতখানি বিরক্ত হয়েছেন যে তার আর মুখ দর্শনও করবেন না কোনোদিন। শুধু তাই নয়, একথাও বলেছিলেন তিনি তার সম্পত্তির একটা কপর্দকও ছেলেকে দেবেন না। তারপর আমার ষষ্ঠ যুক্তি হচ্ছে, গতরাত্রে 9টার পরে সেই যে তাজ হোটেল থেকে বের হয়ে যায়, তারপর আর এখনো পর্যন্ত ফেরেনি। সপ্তম পয়েন্ট, আমাদেরই একজন কনস্টেবল তাকে গতরাতে 10:30 থেকে 11টার মধ্যে স্টেশন রোডে ঘুরতে দেখেছে। শুধু তাই নয়, আমার সর্বশেষ যুক্তি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনস্টেবলটির মুখে সমরের সংবাদ পাওয়ার পর আজ নিজে আমি তাজ হোটেলে তার অনুসন্ধানে গিয়ে তার ঘরে কি পেয়েছি জানেন বিমলবাবু? কি? রাবার সেল দেওয়া এক জোড়া নয়, 2 জোড়া একই প্যাটার্নের জুতা। জুতো? হ্যাঁ, আর সেই জুতোর এক জোড়া সেলে এখনো কাদা লেগে আছে, এবং যে জুতোর ছাপের সঙ্গে লিলি কটেজের ঘরের জানালার কার্নিশের ও গ্যারেজের ছাদের জুতোর ছাপের হুবহু মিলও পেয়েছি। ঝড়ের মতো একটা না একটার পর একটা একগাদা যুক্তি এমনভাবে কণ্ঠে জোর দিয়ে পান্ডে বলে গেলেন যে আমরা সকলেই যেন কয়েক মুহূর্ত নির্বাক হয়ে থাকি। এরপরও কি বিমলবাবু আপনি বলবেন সমরবাবু সন্দেহের বাইরে? নো নো, আই অ্যাম ডেফিনিট এ আর কারো কাজ নয়, সমরবাবুরই। না না, তবু তবু বলবো মিস্টার পান্ডে, এ হতে পারে না, এ অসম্ভব। বেশ তো, তার জন্য আপনি ব্যস্তই বা হচ্ছেন কেন বিমলবাবু? আদালত বিনা প্রমাণে তো আর কিছু শাস্তি দিবে না, ব্যাপারটা আদালতই বিচার করে দেখবে। কিন্তু যাক সব কথা, আমি এক্ষুনি গিয়ে থানা থেকে ঠেলাগাড়ি পাঠিয়ে দিচ্ছি মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার জন্য। পান্ডে দরজার দিকে অগ্রসর হলেন। আপনি চলে যাচ্ছেন মিস্টার পান্ডে? প্রশ্ন করলেন কিরিট। হ্যাঁ মিস্টার রায়, কেসটার একটা রিপোর্ট লিখতে হবে। সন্ধ্যের দিকে যদি আপনার ওদিকে যাই তো দেখা হবে? নিশ্চয়ই আসবেন। মিস্টার পান্ডে অতঃপর ঘর ছেড়ে চলে গেলেন। পান্ডের প্রস্থানের সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন কয়েক মুহূর্তের জন্য একটা পাষাণ নিস্তব্ধতা নেমে এলো। সকলেই বোবার মতো দাঁড়িয়ে নিস্তব্ধতা ভেঙে কথা বললেন প্রথম কিরিট বাবুই। ডাকলেন মৃদু কণ্ঠে, ডাক্তার সেন। বলুন। মৃতদেহ যে ঘরে আছে একবার চলুন সেই ঘরটা দেখব। আসুন। অনেকগুলো যুক্তি সহযোগে মিস্টার পান্ডে বেশ জোর গলায় সমরই যে তার পিতার মৃত্যুর ব্যাপারে
সুনিশ্চিত সন্দেহে চিহ্নিত কথাটা বলে যাওয়ার পর থেকে মনটা সত্যিই যেন কেন আমার বিষণ্ণ হয়ে পড়েছিল। বাড়ির অন্যান্য সকলেও যেন মনে হলো কেমন নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু লক্ষ্য করলাম মিস্টার পান্ডের কথাগুলো যেন কিরিট রায়ের মনে এতটুকু দাগ কাটতে পারেনি। কোনো পরিবর্তন, কোনো ভাব লক্ষণই যেন কিরিটের চোখে মুখে দেখতে পেলাম না। তিনি যেন একান্ত নির্বিকার। নিঃশব্দে কিরিটবাবুকে নিয়ে আমি ও বিমলবাবু মৃতদেহ যে ঘরে ছিল সেই ঘরের মধ্যে এসে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম কিরিট দরজার গোড়াতে দাঁড়িয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের যাবতীয় কিছুর উপর চোখ বুলিয়ে নিলেন। শুধু তীক্ষ্ণ দৃষ্টিতেই বললেই ভুল হবে, যেন ছুরির ফলার মতোই দুটি চোখ তার ঝকঝক করছিল সে সময়। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কিরিট একসময় মৃতদেহের একেবারে সামনাসামনি এসে দাঁড়ালেন। মৃতদেহের এতটুকু বিকৃত হয়নি, ঠিক যেমনটি দেখে গিয়েছিলাম কাল রাতে যেন তেমনটিই রয়েছে। মনে হলো সূর্যপ্রসাদ যেন এখনো জীবিত, চেয়ারের ওপরে তার চিরায়ত অভ্যাস ভঙ্গিতে বসে আছেন, শুধু চোখ দুটি বুজে। ডাক্তার সেন, হঠাৎ কিরিটের ডাকে চমকে তার মুখের দিকে তাকালাম। একবার ভালো করে সব দিকে চেয়ে দেখুন তো, কাল রাতে এ ঘরের মধ্যে প্রবেশ করে ঠিক যে জিনিস যেমনটি দেখেছিলেন ঠিক তেমনটি আছে তো? কিরিটের নির্দেশে চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বললাম, তাই তো মনে হচ্ছে। খুব ভালো করে দেখুন। বিমলবাবু, আপনিও দেখুন, কিরিট আবার বললেন। হ্যাঁ, অ্যাজ ইট ইজ আছে বলেই মনে হচ্ছে মিস্টার রায়। আমি আবার বললাম, বিমলবাবু, আব্দুলকে একটিবার ডাকুন তো। তখনই আব্দুলকে ডেকে আনা হলো এবং আব্দুলকেও কিরিট একই প্রশ্ন করলেন। আব্দুল কিন্তু চারিদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ্ঞে বাবু, এই বড় চেয়ারটা মানে যেটার উপর এখনো বাবু বসে আছেন ওটা যেন ঠিক ওই জায়গায় ছিল না বলেই মনে হচ্ছে। কিরকম? আজ্ঞে, মনে হচ্ছে চেয়ারটা যেন সে সময় দেখছিলাম ওই দেওয়ালের দিকে আর একটু ঘেসেছিল। কিরকম দেখাও তো। আব্দুল তখন মৃতদেহ সমিতি চেয়ারটা সামান্য ঠেলে দিল এবং নিচে চাকা বসানো থাকায় নিঃশব্দে কার্পেটের উপর দিয়ে চেয়ারটা সরে গিয়ে প্রায় 2 ফুট দেওয়াল বরাবর দাঁড়ালো, যাতে করে চেয়ারটা সেই ঘরের বন্ধ দরজার ঠিক মুখোমুখি একই লাইনে হয়ে যায়। কাল রাতে চেয়ারটা এখানেই ছিল প্রথমে যখন এ ঘরে ঢুকছিলাম, আব্দুল বললে। আইসি, চেয়ারটা তাহলে সরালো কে? চেয়ারটার পজিশন দেখেই অবশ্যই আমারও মনে হচ্ছিল কেউ নিশ্চয়ই চেয়ারটা সরিয়েছে। কি বলছেন মিস্টার রায়? প্রশ্নটা আমি করলাম। এই কথাটাই বলতে চাইছিলাম ডাক্তার সেন। চেয়ারটা একটু আগে যেভাবে ছিল সাধারণত কেউ সেভাবে ঘরের দিকে পিছন করে দরজার মুখোমুখি বসবে না। কিন্তু কথা হচ্ছে, তাহলে কে চেয়ারটাকে এইভাবে সরিয়ে রাখলো? আব্দুল, তুমি? আজ্ঞে না তো বাবু। আপনি ডাক্তার সেন? না। একটা কথা বলবো বাবু। আব্দুল কিরিটের মুখের দিকে তাকিয়ে কথাটা বলল। বলো। আজ্ঞে, আমার মনে পড়ছে পুলিশের সঙ্গে গত রাতে দ্বিতীয়বার যখন এই ঘরে এসে ঢুকি তখনই যেন চেয়ারটা একটু আগে যেমন ছিল তেমনই সরানো দেখেছিলাম, কিন্তু তখন কিছুই নয় ভেবে ততটা নজর দিইনি। কিন্তু সামান্যতম ওই ব্যাপারের এমন কোনো গুরুত্ব আছে কি মিস্টার রায়? বললাম আমি। কিরিট মৃদু হেসে আমার মুখের দিকে তাকালেন। ডাক্তার সেন, আপনি একজন বিচক্ষণ ডাক্তার। রোগীর দেহের কোনো রোগকে আবিষ্কার করার জন্য যখন ইনভেস্টিগেশন করেন তখন যেমন সামান্যতম ব্যাপারের মধ্যেও বিশেষত্ব থাকে বলে আপনাদের ধারণা, আমাদের ক্রাইম ইনভেস্টিগেশনের ব্যাপারেও ঠিক তেমনই আমরা তুচ্ছ হতে তুচ্ছতম কিছুতে যাতে দৃষ্টি না এড়ায় সেদিকে সতর্ক থাকি, থাকতে হয় সর্বদা। আব্দুল যা মিথ্যা বলবে মিস্টার রায় তা অবশ্যই বলছি না, তবে ওর ধারণা বা দেখবার ভুলও হতে পারে, বললাম আমি। কিন্তু ডাক্তারবাবু, আমি ভুল দেখিনি, আব্দুল প্রতিবাদ জানালো। অদ্ভুত দৃঢ় শান্ত কণ্ঠে কিরিট সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করলেন। না আব্দুল, আমি বুঝতে পারছি তুমি ভুল করনি, মিথ্যাও বলনি। আচ্ছা, এবারে তুমি যেতে পারো। তারপর আমাদের দিকে ফিরে তাকিয়ে কিরিট বললেন, চলুন ডাক্তার সেন, পাশের ঘরে গিয়ে কথাবার্তা বলা যাক। আপাতত এই ঘরে যা দেখবার ছিল আমার দেখা হয়ে গিয়েছে। সকলে আমরা আবার সূর্যপ্রসাদের শয়নঘরে এসে প্রবেশ করলাম। বসুন ডাক্তার সেন, বলে কিরিট নিজেই একটা চেয়ার টেনে নিয়ে সর্বাগ্রে উপবেশন করলেন। পকেট থেকে একটা সিগারেট কেস বের করে একটা সিগার নিয়ে তাতে অগ্নিসংযোগ করতে করতে মৃদু কণ্ঠে বললেন,
চেয়ারটার ব্যাপারটা আপনি সামান্য ও তুচ্ছ বলে ইগনোর করতে চাইলেন ডাক্তার সেন। কিন্তু কি জানেন, এই ধরনের ঘটনার আগে বা পরে যা কিছু আকুস্থানে থাকে বা যারা সেখানে থাকেন তারা, যে জড়বস্তুই হোক বা জীবিত কোনো প্রাণীই হোক, সেই জড়বস্তু বা জীবিত প্রাণীর প্রত্যেকেরই কিছু না কিছু গোপনীয়তা থাকে, বা সেই সব জড়বস্তু কিছু না কিছু ইন্ডিকেট করে। এই ধরনের ব্যাপারে আমি বরাবরই লক্ষ্য করেছি। তাহলে তো এ ব্যাপারে আমারও কিছু গোপনীয় আছে, বলুন মিস্টার রায়। কিরিট হেসে ফেললেন এবং হাসতে হাসতে বললেন, আছে বই কি, না থাকাটাই তো অস্বাভাবিক। তাহলে সেটা অনুমানও নিশ্চয় আপনি করেছেন মিস্টার রায়। তা করেনি বললে মিথ্যাই বলা হবে ডাক্তার সেন। যদি কিছু মনে না করেন তো কথাটা এই ধরুন না কেন, সূর্যপ্রসাদের একমাত্র ছেলে সম্পর্কে আমার ধারণা অনেক কিছুই আপনি হয়তো জানেন, যা সব আমাকে এখনো বলেননি বা বলতে চান না বলে গোপন করে যাচ্ছেন। কিরিট রায়ের শেষের কথাটা সহসা বুঝতে পারি। আমার চোখে মুখে একটা বিব্রত ভাব স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু কিরিটি সেটা বোধহয় লক্ষ্য করে বলে ওঠেন, না না ডাক্তার সেন, আমার কথায় আপনার লজ্জিত বা বিব্রত হবার কিছু নেই। মিস্টার রায়, হ্যাঁ, যতখানি আপনি আমাকে বলতে বলেছেন তার বেশি কিছুই আমি জানাতে চাই না। ইউ নিড নট বি ওরিড, যা জানবার আমি ঠিকই জেনে নেব। যাক সে কথা। আচ্ছা আব্দুল, কয়েকটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। কাল রাতে প্রথম যখন তুমি তোমার বাবুর ঘরে ঢোকো, ঘরের ইলেকট্রিক বাতিটা তখনও জ্বলছিল, তাই না? হ্যাঁ। আর ফায়ারপ্লেস, মানে ঘরের চুল্লিটা, সেটা তখনও বেশ ভালোভাবেই জ্বলছিল, না নিভু নিভু হয়ে এসেছিল, মনে আছে তোমার? আজ্ঞে ঠিক মনে নাই বাবু। কিরিটিত অতপর কিছুক্ষণের জন্য যেন নিশ্চুপ হয়ে কি ভাবেন, তারপর আবার এক সময় বলেন, ডাক্তার, আপনি আবার হয়তো মৃদু হেসে বলবেন, এটাও তুচ্ছ ব্যাপার। না না, সে কি, ঘরের ওই চেয়ারটার মতো ফায়ার প্লেসের ব্যাপারটাও কেন আমার দৃষ্টি আকর্ষণ করলো জানেন? কেন? মনে আছে বোধহয় আপনার রাত 10:30টার সময় যখন আপনি এই ঘর থেকে চলে যান, আপনার জবানবন্দিতে বলেছেন ওই ঘরের বাগানের দিকটার জানালাটা বন্ধ এবং ঘরের দ্বিতীয় দরজাটা খোলা, কারণ ওই দরজা পথেই ঘর থেকে আপনি বের হয়ে গিয়েছিলেন, তাই নয় কি ডাক্তার? হ্যাঁ। কিন্তু দ্বিতীয়বার আপনারা সকলে এই ঘরের দরজা ভেঙে যখন আবার গিয়ে পাশের ঘরে প্রবেশ করলেন, তখন কিন্তু ছিল ঠিক উল্টোটি। তার মানে, দরজাটা বন্ধ এবং জানালাটা ছিল খোলা, তাই তো? হুম। তাহলেই দেখুন, স্বভাবত একটা কথা মনে জাগতে পারে আমাদের, এমনটি কেন হলো? দরজাটাই বা বন্ধ কেন এবং জানালাটাই বা খোলা কেন? নিশ্চয়ই কেউ জানালাটা খুলে দিয়েছিল ও দরজাটা বন্ধ করে দিয়েছিল। রাত 10:30টার পর থেকে রাত 12টায় মৃতদেহ আবিষ্কার হওয়ার এই সময়টুকুর মধ্যেই কোনো এক সময়ে। অবশ্যই সেটা সূর্যপ্রসাদ নিজেও করতে পারেন। সূর্যপ্রসাদ? হ্যাঁ, সূর্যপ্রসাদ ঘরের মধ্যে একা ছিলেন এবং তার পক্ষে এই জানালাটা কোনো এক সময়ে খুলে দেওয়াটা আদৌ আশ্চর্যের কিছু নয়। তাছাড়া দুটো কারণে জানালাটা তিনি খুলতে পারেন। প্রথমত, চুল্লির আগুনে ঘরটা হয়তো খুব গরম হয়ে গিয়েছিল, তাই তাকে এই জানালাটা খুলতে হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা এক্ষেত্রে থাকতে পারে না বললেই আমার ধারণা। কেন? প্রশ্ন করলাম আমি। কারণ কাল রাত্রে সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ায় ও হাওয়া থাকায় শীতটা একটু বেশিই পড়েছিল। সেক্ষেত্রে তার মতো একজন বৃদ্ধ জানালা খুলেছেন বলে মনে হয় না। আর দ্বিতীয়ত, জানালাটা খুলে সকলের অলক্ষ্যে তিনি এমন কোনো আগন্তুককে এই ঘরে ঢুকিয়েছিলেন যা হয়তো তার খুবই পরিচিত ছিল, এবং পরে সেই আগন্তুক ঘর থেকে চলে যাওয়ার পর হয়তো জানালাটা আর বন্ধ করার অবকাশ ঘটেনি। সত্যি, এই দিকটা তো একটিবারও আমার মনে আসেনি মিস্টার রায়। অথচ হাউ সিম্পল ইট ওয়াজ। তাই তো বলছিলাম ডাক্তার সেন, যত কঠিন মিস্ট্রি হোক, তার আগে ও পরের ঘটনাগুলোকে যদি পরপর ঠিকমতো সাজানো যায়, সে মিস্ট্রিকেও আয়ত্তের মধ্যে আনা যেতে পারে। কিন্তু এখন দেখা যাক, কাল রাত্রে 11:30টার সময় মেজর কৃষ্ণস্বামী যে শুনেছিলেন ঘরের মধ্যে কার সঙ্গে সূর্যপ্রসাদ বেশ উচ্চ কণ্ঠে কথা বলছিলেন, সে কার সঙ্গে? তবে কি এ সেই ব্যক্তি যে ওই জানালা পথে ঘরে ঢুকেছিল? তারপর একটু যেন থেমেই আবার কিরিট বলতে লাগলেন, যদি রাত 10:30টার পর, অর্থাৎ ডাক্তার সেন সূর্যপ্রসাদকে জীবিত দেখে যাওয়ার পরও বিমলবাবু তার জ্যাঠামণির ঘরে গিয়ে তাকে জীবিতই দেখেছিলেন, তথাপি যতক্ষণ না পর্যন্ত আমরা গতরাত্রি বিশেষ সেই মিস্ট্রি আগন্তুক সম্পর্কে সবকিছু জানতে পারছি, ততক্ষণ এই রহস্যের মীমাংসা অবশ্যই করতে পারবো না। কেননা এমনও তো হতে পারে যে
সেই মিস্ট্রিয়াস আগন্তুক সূর্যপ্রসাদেরই পূর্ব অ্যাপয়েন্টমেন্টের মতো তার সঙ্গে এই জানালা পথেই গোপনে অত রাতে দেখা করতে এসেছিল, এবং সে কারণে হয়তো সূর্যপ্রসাদ গত রাতে কেউ যাতে আর না তাকে বিরক্ত করে সে কথা একবার ডাক্তার সেন ও একবার বিমলবাবুকে বলেছিলেন, পাছে সেই আগন্তুকের আইডেন্টিটি প্রকাশ হয়ে যায় সেই ভয়ে। তারপর হয়তো সেই আগন্তুক এসে সূর্যপ্রসাদের সঙ্গে দেখা করে চলে যাওয়ার পর কোনো এক সময় খুনি যে সম্পূর্ণ অন্য কোনো তৃতীয় ব্যক্তি ওই জানালা পথে এসে ঘরে ঢুকে তার কাজ হাসিল করে চলে গিয়েছে। কিন্তু আমি বাধা দেবার চেষ্টা করলাম কিরিটি রায়কে। রায় আমাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, হয়তো খুনি পূর্বেই জানতো সূর্যপ্রসাদের সঙ্গে এই রাত্রেই ওই রকম কারো দেখা হবার অ্যাপয়েন্টমেন্ট আছে, এবং সে সেই সুযোগটুকুই গ্রহণ করেছে। অথবা এও হতে পারে সেই প্রথম ব্যক্তি হয়তো দ্বিতীয়বার সেই জানালা পথে ঘরে প্রবেশ করে সূর্যপ্রসাদকে ঘুমন্ত অবস্থায় মার্ডার করে দিয়েছে। সকলে আমরা নির্বাক হয়ে কিরিটির যুক্তিপূর্ণ বিশ্লেষণ শুনছিলাম। কিরিটি এবারে অমলেন্দুকে ডেকে বললেন, অমলেন্দু বাবু, দুটো খবরের যে আমার বিশেষ প্রয়োজন। বলুন। টেলিফোন অফিসে খোঁজ নিয়ে জানুন কাল রাত্রে ডাক্তার সেনের কলটা কোথা থেকে হয়েছিল, আর ওই সঙ্গে মুড়ি জংশনের স্টেশন মাস্টারকে ফোন করে জানুন রাত 12টার পর আপ বা ডাউন কোনো ট্রেন আছে কিনা। অমলেন্দু নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেলেন। ওই সময় একজন পুলিশ এসে ঘরে ঢুকলো। বললে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার জন্য নাকি ঠেলাগাড়ি এসে গিয়েছে। মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার পর এক সময় কিরিটি বিমলবাবুকে সম্বোধন করে বললেন, মিস্টার গুপ্ত, চলুন এবার বাড়িটা ঘুরে দেখি। চলুন। আমাকে ছেড়ে দিতে হতো না এবারে, মিস্টার রায়? একবার ডিসপেন্সারিতে না গেলে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ডাক্তার মানুষ আপনি, আপনাকে এতক্ষণ আটকে রেখেছি, সেটাই তো অন্যায়। আমিও যাব, বাড়িটা একবার ঘুরে দেখে আপনার সঙ্গেই যাব। আর কয়েক মিনিট। মৃদু হেসে বললাম, বেশ, তাই চলুন। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ আবার কিরিটি প্রশ্ন করলেন, ভালো কথা, ডাক্তার সেন, ঘরের মধ্যে একমাত্র আপনাকে যে নীল রঙের লেটার পেপারে লেখাটা চিঠিটির সূর্যপ্রসাদ গত রাতে পড়ে শোনাচ্ছিলেন, সেটি ছাড়া আর কিছুই তাহলে খোয়া যায়নি, তাই তো? হুম, সেরকমই তো মনে হচ্ছে। মাঝামাঝি সিঁড়ি অতিক্রম করতেই দেখা গেল অমলেন্দুবাবু ফিরে আসছেন। কি খবর মিস্টার চক্রবর্তী? জানতে পারলেন কিছু? কিরিটি প্রশ্ন করলেন। হ্যাঁ, বাজারের কাছাকাছি একটা ড্রাগ ও কেমিস্ট শপ থেকে নাকি কলটা করা হয়েছিল। 12:20 নাগপুর প্যাসেঞ্জার কলকাতার দিকে গেছে। ধন্যবাদ মিস্টার চক্রবর্তী। কিরিটি সিঁড়ি দিয়ে আবার নামতে লাগলেন। কিন্তু মিস্টার রায়, হঠাৎ অমলেন্দুবাবুই আবার কথা বললেন, কে যে ড্রাগ হাউস থেকে ডাক্তার সেনকে ফোন করেছেন সেটা তো কিছু বোঝা গেল না। আর কেনই বা ওই ধরনের একটা নিউজ ফোনে দিয়েছিল? সত্যি, টেলিফোনের ব্যাপারটা মাথামুন্ডু কিছুই আমি বুঝে উঠতে পারছি না মিস্টার রায়। বললাম আমিও। কিরিটি পূর্ববৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, অফকোর্স টেলিফোন কলটার একটা উদ্দেশ্য ছিল বই কি। উদ্দেশ্য? বিস্মিত দৃষ্টিতে আমি কিরিটির মুখের দিকে তাকালাম। কিরিটি একেবারে মৃদু হেসে বললেন, হ্যাঁ, সেটা জানতে পারলে তো সবই ক্লিয়ার হয়ে যেত এতক্ষণ, ডাক্তার সেন। এবং এ কথা শেষ করার সঙ্গে সঙ্গেই কিরিটি সহসা আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ভালো কথা, ডাক্তার সেন, রাত্রি তো তখন ঠিক 11টা, যে সময় কাল রাতে আপনার সঙ্গে সেই লোকটার গেটের সামনে ধাক্কা লেগেছিল। হ্যাঁ, সময়টা আমার মনে আছে, কারণ ওই সময় ঢং ঢং করে রাত 11টার ঘোষণা করছিল। তাই তো বলছিলাম। আচ্ছা ডাক্তার সেন, দোতলার সূর্যপ্রসাদ প্রাইভেট রুম থেকে, অর্থাৎ যে রাতে গত রাত্রে বসে আপনাদের কথাবার্তা হচ্ছিল, সে ঘর থেকে বাইরের গেট পর্যন্ত যেতে কতক্ষণ লাগতে পারে বলে আপনার মনে হয়? তা সোজা কোথাও না থেমে গেলে 2-3 মিনিটের বেশি লাগবে কেন? বড় জোর মিনিট 4-5। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা কথা, অমলেন্দুবাবু, গত সপ্তাহের কোনো দিন কোনো অপরিচিত লোক কি মিস্টার সূর্যপ্রসাদ গুপ্তের সঙ্গে দেখা করতে এসেছিল? অমলেন্দুবাবু এবারে যেন ক্ষণকাল চিন্তা করেই বললেন, হ্যাঁ, এসেছিল। কে সে? ট্রেডার্স ব্যুরো থেকে একজন সেলসম্যান গত শনিবার, মানে 5 দিন আগে বড়বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে তাকে তো অপরিচিত বলা যায় না মিস্টার রায়। কেন বলুন তো? কেননা গত মাস দুয়েক থেকেই মিস্টার গুপ্ত একটা ডিকটাফোন কিনবেন কিনবেন করছিলেন। সেই সংক্রান্ত ব্যাপারে ট্রেডার্স ব্যুরোর একজন এজেন্ট মহেন্দ্রবাবু যাতায়াত করছিলেন। ডিকটাফোন? হ্যাঁ, ডিকটাফোন। কৃতি আবার কথাটা যেন কতটা আত্মগতভাবেই উচ্চারণ করলেন। তারপরেই পুনরায় প্রশ্ন করলেন,
তা কি কিনেছিলেন সেটা? না। হুম। আচ্ছা, আপনাদের সেই মহেন্দ্রবাবু ভদ্রলোকটির চেহারার একটা বর্ণনা দিতে পারেন মিস্টার চক্রবর্তী? বেটে, বেশ সুশ্রী চেহারা। পরক্ষণেই কিরিটি আমার দিকে ফিরে প্রশ্ন করলেন, আচ্ছা ডাক্তার সেন, আপনি গতরাতে গেটের সামনে যে লোকটিকে দেখেছিলেন তার চেহারার সঙ্গে ওই মহেন্দ্রবাবুর চেহারার কোনো মিল আছে? না, সে লোকটি তো বেশ লম্বা ছিল। হুম। অতঃপর কিরিটি এক প্রকার চুপচাপই সমস্ত বাড়িটি ঘুরে ঘুরে দেখতে লাগলেন, এবং বাড়ি দেখবার পর আমরা বিদায় নিতে যাব ওই সময় আব্দুল অমলেন্দুবাবুকে এসে বললেন, বাবুর সলিসিটার মিস্টার দাস এসেছেন। আপনাকে আর বিমলবাবুকে ছোটবাবু ডাকছেন ওপরে। বিমলবাবু আর অমলেন্দু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা যাবার জন্য পা বাড়াতেই হঠাৎ কিরিটি ঘুরে দাঁড়িয়ে বললেন, ভালো কথা, সব দেখা হলো এ বাড়ির ডাক্তার সেন, কিন্তু সূর্যপ্রসাদ বাবুর মিউজিয়াম ঘর, যে ঘরে চন্দন কাঠের বাক্সটার মধ্যে সেই মেক্সিকান ছোরাটা ছিল, সেটা তো একবারও দেখা হলো না। হ্যাঁ হ্যাঁ, চলুন না, এই তো পার্লারের সঙ্গে অ্যাটাচড ছোট ঘরটা। মিউজিয়াম ঘরের মধ্যে কিরিটিকে নিয়ে গেলাম। কিরিটি অনেকক্ষণ ধরে ঘরের যাবতীয় বস্তু ও বিশেষ করে চন্দন কাঠের বাক্সটা খুলে ও বন্ধ করে দেখে বললেন, চলুন এবারে ফেরা যাক। রাস্তায় নেমে কিরিটি আবার প্রশ্ন করলেন, এখন ডিসপেন্সারিতেই তো যাবেন ডাক্তার? হ্যাঁ, চলুন একবার আমিও থানাটা ঘুরে যাই। দুজন নিঃশব্দে পাশাপাশি চলতে লাগলাম। বেলা প্রায় 10:30, কিন্তু শীতকাল হলেও রৌদ্রের তীব্রতা বেশ অনুভূত হয়। কিরিটির পাশাপাশি আমি চলেছি। সত্য কথা বলতে কি, কিরিটির স্তব্ধতা যেন আমার কেমন বিশ্রী লাগছিল। তাই নিজেই একসময় কথা বললাম, সত্যি মিস্টার রায়, আমার একটা কথা কি মনে হচ্ছে জানেন? কি? যদি ঘরের দেওয়ালগুলো অন্তত মানুষের মতো কথা বলতে পারত, তবে এতক্ষণে আমরা অনায়াসে কি জানতে পারতাম না যে সূর্যপ্রসাদের হত্যাকারী কে? তা বটে, তবে কথা বলার ব্যাপারে একটা মুখ ও সেই সঙ্গে জিহ্বা থাকাটাই তো বড় কথা নয় ডাক্তার সেন। আমি সপ্রশ্ন দৃষ্টিতে কৃটির মুখের দিকে তাকালাম। কৃটি মৃদু হেসে বললেন, হ্যাঁ, সিমেন্ট ও ইট দিয়ে গাঁথা ঘরে বোবা দেওয়ালগুলোর ভাষা প্রকাশের জন্য জিহ্বা না থাকলেও দেখবার ও শোনবার ক্ষমতা তো আছে, আর সেটা প্রকাশের ভাষাও তাদের আছে বই কি। কি বললেন? হ্যাঁ তাই। ঘরের মধ্যে দেওয়ালই নয়, ঘরের মধ্যে অবস্থিত টেবিল চেয়ার, প্রতিটি জড়বস্তুই সেই ভাষাতেই আমাকে অনেক সংবাদ পৌঁছে দেয়। তাই বুঝি? তা কি খবর আজ পেলেন সূর্যপ্রসাদের ঘরের দেওয়াল আর ফার্নিচারগুলোর কাছ থেকে মিস্টার রায়? কথার মধ্যে আমার যে একটি সূক্ষ্ম ব্যঙ্গের ছল ছিল, সেটা যেন একটুও গায়ে না নিয়ে চলতে চলতে পূর্ববৎ মৃদু কণ্ঠেই কিরিটি বললেন, ঘরের মধ্যে খোলা জানালা, একটি বন্ধ দরজা ও একটু উঁচু ব্যাকরেস্ট দেওয়া চেয়ার, যেটা স্থানচ্যুত হয়েছিল। ঘরের এই বিশেষ তিনটি জড়পদার্থ তাদের নিজস্ব ভাষায় কেবল আমাকে কি বলেছিল আজ জানেন? কি? তারা যেন বলছিল, ভেবে দেখো, কেন এমন হলো? কেন জানালা আমি খোলা রইলাম, আর কেনই বা দরজা বন্ধ, আর কেনই বা চেয়ার আমি স্থানচ্যুত হলাম? মনে মনে না হেসে পারি না, লোকটা হয় পাগল, না হয় একেবারে নম্ববুদ্ধু। এত নাম শুনেছি লোকটার, সব কি তাহলে গল্প কথা? কিন্তু কিরিটিকে থানা পর্যন্ত যেতে হলো না। সহসা ওই সময় মোটর বাইকে প্রচণ্ড ফটফট শব্দে সামনের দিকে তাকিয়ে দেখি আমাদের দারোগা সাহেব মিস্টার পান্ডে তার মোটর বাইকে চেপে ধুলোর একটা ঘূর্ণি উড়িয়ে এদিকে আসছেন। মিস্টার পান্ডে? কই? ওই যে ওইদিকে মোটর বাইকে চেপে আসছেন বললাম আমি। থামতে বলুন ওকে, কিরিটি বললেন। কিন্তু থামতে বলতে হলো না, পান্ডে এসে আমাদের সামনেই বরাবরের মতো থামলেন। এই যে মিস্টার রায়, আপনার খোঁজেই আমি যাচ্ছিলাম। কি ব্যাপার? কিরিটি প্রশ্ন করলেন। খুনের এক প্রকার কিনারে করে ফেলেছি মিস্টার রায়। বটে? হ্যাঁ হ্যাঁ, একবারে জলের মতোই ক্লিয়ার। বেশ তো, চলুন ডাক্তার সাহেবের চেম্বারে বসেই শোনা যাবে ক্ষণ। বেশ, তাই চলুন। মিস্টার পান্ডে চোখে মুখে একটা খুশির আনন্দ যেন উপচে পড়ছিল। আমরা তিনজন এসে আমার ডিসপেন্সারির চেম্বারেই বসলাম। চায়ের জন্য বলি মিস্টার রায়? হ্যাঁ হ্যাঁ, বলুন। একটু পরে চায়ের কাপে চুমুক দিতে দিতে কিরিটি বললেন, বলুন মিস্টার পান্ডে। বললে হয়তো বলবেন দম্ভ বা বড়াই করছি কিরিটবাবু, সোৎসাহে বলতে লাগলেন পান্ডে, কিন্তু এই 11 বছরের চাকরির জীবনে এই ধরনের খুন জখম তো কম দেখলাম না। হুম হুম, বাবা ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। তা ধরতে পারলেন নাকি খুনিকে? সহসা বাধা দিয়ে বললেন কিরিটি। মারো গলি নিশ্চয়ই। আবে মশাই, বড় লোকের একমাত্র ছেলে অতিরিক্ত আদরে গোল্লায় গেলে যা হয়।
তার মানে বলতে চান সমরই? নিশ্চয়ই। কিন্তু কিসে স্থির নিশ্চিত হলেন মিস্টার পান্ডে যে সমরই বাপের হত্যাকারী? মার গলি, আরে মশাই, এ হচ্ছে ডিস্টেকশন মেথড, বুঝলেন? কিরকম? বলছি বলছি। আচ্ছা, সূর্যপ্রসাদ বাবুকে কাল সোয়া 11টা পর্যন্ত জীবিত দেখা গিয়েছে, অর্থাৎ তার ভাইপো বিমলবাবু ওই সময় তার সঙ্গে দেখা করেছিলেন, কেমন কিনা? হ্যাঁ, সেরকমই তো আপাতত শোনা যাচ্ছে, কিরিটি মৃদু কণ্ঠে প্রত্যুত্তর দিলেন। মার গলি, বেশ। অ্যান্ড দ্যাট ইজ মাই ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ডাক্তার সেন রাত 12টা নাগাদ লিলি কটেজে যাওয়ার পর সকলে মিলে ঘরে ঢুকে দেখলেন মিস্টার গুপ্ত মার্ডার, কেমন কিনা? হুম। আচ্ছা ডাক্তার সেন, আপনারা যখন মৃতদেহ আবিষ্কার করলেন তার কতক্ষণ আগে সূর্যপ্রসাদকে হত্যা করা হয়েছে বলে আপনার মনে হয়েছিল? কিরিটি সহসা আমার মুখের দিকে চেয়ে প্রশ্নটা করলেন। তা 8 ঘন্টা তো হবেই, মৃদুকণ্ঠে জবাব দিলাম আমি। মার গলি, তাই যদি হয়ে থাকে, বা 2-10 মিনিট আগে পিছেও যদি তাকে হত্যা করা হয়ে থাকে, এটাই বোঝা যাচ্ছে যে 11:30 থেকে 11:45-র মধ্যে নিশ্চয়ই কোনো এক সময় মিস্টার গুপ্তকে হত্যাকারী হত্যা করেছে। এটা আমরা মেনে নিতে পারি কিনা? হুম, বেশ, বলুন, কিরিটি বললেন। মারুগলি, নাও লিলি কটেজে গত রাত্রে যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকেরই মুভমেন্ট সম্পর্কে আমি একটা মোটামুটি খসড়া করেছি। এই দেখুন বলে পকেট থেকে মিস্টার পান্ডে একটা সাদা কাগজের শীট টেনে বের করে কিরিটির দিকে এগিয়ে দিলেন। কিরিটি নিঃশব্দে কাগজটি হাতে নিয়ে দৃষ্টির সামনে মেলে ধরলেন। ইংরেজিতে টাইপ করা কাগজটায় যা টাইপ করা ছিল, মেজর কৃষ্ণস্বামী ডাইনিং রুমে বসে 9:30 থেকে রাত 11:30 পর্যন্ত বলদেব সিংহের সঙ্গে দাবা খেলেছেন এবং রাত 10টা থেকে অমলেন্দুবাবু ওদের পাশেই বসে দাবা খেলছিলেন। অমলেন্দুবাবু ও ওরা দুজনে পরস্পর পরস্পরকে সমর্থন করেছেন তাদের জবানবন্দিতে। বলদেব সিংহ ডাইনিং রুমে দাবা খেলছিলেন প্রমাণিত হয়ে গিয়েছে। রাধিকা প্রসাদ বাবু, তিনি তারপর ঘরে বসে প্রত্যাহিক নিয়মিত 10:30 থেকে 11টা পর্যন্ত গীতা পাঠ করে শুতে যান। আব্দুলের সাক্ষ্যে তা প্রমাণিত হয়েছে। সুবলবাবু রাত 10:30 নাগাদ শরীরটা ভালো না থাকায় ঘুমোতে যান। বিমলবাবু, রাধিকাবাবু ও অন্যান্য ভৃত্যেরা সাক্ষ্য দিয়েছে। বিমলবাবু রাত সোয়া 11টায় তার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। আব্দুল ও অন্যান্য সাক্ষ্য দিয়েছে। অমলেন্দুবাবু ডাইনিং রুমেই ছিলেন, প্রমাণিত হয়েছে পূর্বেই। আব্দুল রাত সোয়া 11টায় নিচে তার ঘরে শুতে যায়। অন্যান্য ভৃত্যদের সাক্ষ্য থেকেই প্রমাণিত হয়েছে। ভৃত্য, বাবুর্চি ও রাঁধুনি আব্দুলকে বাদ দিয়ে বাচ্চা, পল্টু, গোমেশ ও লসমন, তাদের মধ্যে বাচ্চা ও পল্টু একজন 5 বছর ও একজন 3 বছর এই বাড়িতেই কাজ করে। গোমেশ বছর 2 ও লসমন 7 বছর ধরে কাজ করছে। বাড়ির সকলের মতে ওরা যেমন নিরীহ তেমনি বিশ্বাসী এবং ওদের কারো সম্পর্কে কারো কোনো নালিশি নেই। পড়লেন মিস্টার রায়? পাণ্ডে প্রশ্ন করলেন। বলে কাগজটা নিঃশব্দে আবার কিরিটি পাণ্ডের হাতে তুলে দিলেন। অবশ্যই একমাত্র ওদের মধ্যে আব্দুল সম্পর্কে সামান্য একটু যে সন্দেহ জাগে না তাও নয়, বাকি সকলে সন্দেহের একেবারে বাইরে, বললেন পাণ্ডে। অ্যানালিস্টটা আপনার ভালোই হয়েছে বলবো, মিস্টার পাণ্ডে, কিরিটি বললেন। তবে তবে কি? আব্দুল যে মিস্টার গুপ্তকে খুন করেনি সে সম্পর্কে আমি কিন্তু স্থির নিশ্চিত। মার গলি, আমিও তো তাই বলছি। তাহলে বুঝছেন মিস্টার রায় ব্যাপারটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে? সোৎসাহে আবার বলতে লাগলেন পাণ্ডে। বাড়ির মধ্যে যারা কাল এই সময় উপস্থিত ছিল তারা যখন কেউই আমাদের সন্দেহের তালিকায় পড়ছে না, তখন নিশ্চিতই আমাদের বাড়ির বাইরে নজর দিতে হবে, কেমন কিনা? তা দিতে হবে বই কি, কিরিটি বললেন। পূর্ববত উৎফুল্লভাবে মিস্টার পাণ্ডে বলতে লাগলেন, মার গলি, এখন দেখা যাক বাড়ির মধ্যে গত রাত্রে যারা উপস্থিত ছিল তারা যদি কেউ এ কাজ না করে থাকে তো বাড়ির বাইরে থেকে সর্বাপেক্ষা কার বেশি সম্ভাবনা ছিল ওইভাবে এসে সূর্যপ্রসাদকে হত্যা করে যাওয়া গত রাত্রে? প্রশ্নটা এবারে করলাম আমি। মারগলি, এখনো বুঝতে পারছেন না ডাক্তার সেন? সমর, হ্যাঁ, হি ইজ দ্য পার্সন, চাপা গর্বিত কণ্ঠে বললেন পাণ্ডে। সূর্যপ্রসাদের ওই ছেলে সমর বাপের সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলে গা ঢাকা দিয়ে এতদিন বেড়ালেও ওই ঘটনার পূর্ব থেকেই সে যে এই শহরেই তাজ হোটেলে অবস্থান করছিল সে কথা তো নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। এবং গত রাতে 9:30টার পর থেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে সে হোটেলে আর ছিল না। অথচ রাত 11:30টায় তাকে আমাদেরই একজন কনস্টেবল মহাবীর সিং স্টেশন রোডে দেখেছে। বেশ তো, তাতে করে সেই যে তার পিতার হত্যাকারী কথাটা প্রমাণিত হচ্ছে কি করে মিস্টার পাণ্ডে, বললাম আবার আমি। পাণ্ডে যেন আমার কথায় কানই দিলেন না, যেমন বলে যাচ্ছিলেন তেমনই বলে যেতে লাগলেন। এখনো বুঝতে পারছেন না সূর্যপ্রসাদ বাবুর সেই পালাতক ছেলে সমরই নিশ্চয় এই দুষ্কর্মের হোতা।
রাত 11:30 নাগাদ মেজর সাহেব সূর্যপ্রসাদের ঘরে তাকে উত্তেজিতভাবে কারো সঙ্গে কথা বলতে শুনেছেন। আমার মতে নিশ্চয় তিনি তখন তার ছেলের সঙ্গে কথা বলছিলেন। সমর তাদের বাড়িতে সব অন্ধিসন্ধি জানত, তাই তার পক্ষে বাগানের গ্যারেজের ছাদ দিয়ে তার বাবার ঘরে প্রবেশ করা সহজ ছিল, এবং বাপের সঙ্গে তার পূর্ব মনোমালিন্যের দরুন সেই হয়তো হঠাৎ অন্ধ আক্রোশের বলে কাল রাত্রে বাপের সঙ্গে বচসা করতে করতে তাকে খুন করেছে। তারপর হয়তো ঘটনার পরিস্থিতিতে বেউবল হয়ে পালিয়েছে, হঠাৎ বাপকে ওইভাবে হত্যা করে ফেলে। বুঝলাম। তাহলে ডাক্তার সেনকে সংবাদটা দিল কে? সহসা কিরিটি প্রশ্ন করলেন। মারগলি সমরই, জবাব দিলেন পাণ্ডে। সমর? হ্যাঁ, কিন্তু কেন? সে যদি, আপনি যেমনটা বলছেন মিস্টার পাণ্ডে, পূর্বকার মনোমালিন্যের দরুন একটা আক্রোশের ফলে হত্যা করেই থাকে, সেই সংবাদটা ডাক্তার সেনকে দিতে যাবে কেন? মারগলি, অবশ্যই সহসা আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন মিস্টার রায়, তবে কি জানেন, এ লাইনে দীর্ঘ 11 বছরের অভিজ্ঞতা তো হামেশাই দেখছি, হত্যাকারী হত্যা করার পর এক এক সময় এক একটা উদ্ভট কাজ করে বসে থাকে। সেই সময়কার মানসিক আনব্যালেন্সের মধ্যে যে সবসময় তার কোনো যুক্তিও হয়তো খুঁজে পাবেন না। তাছাড়া আমার ওই যুক্তি ছাড়াও আরও একটা মারাত্মক প্রমাণের কথা আপনারা ভুলে যাচ্ছেন মিস্টার রায়। মারাত্মক প্রমাণ? হ্যাঁ, ঘরের জানালার কার্শিনে ও গ্যারেজের ছাদে জুতোর ছাপটা, ও তাজ হোটেলের সমরের ঘরে যে কাদামাখা জুতো পাওয়া গিয়েছে, হুবহু একেবারে একই জুতোর ছাপ। কিন্তু একই প্যাটার্ন বা একই মেকের জুতো তো অনেক লোকই ব্যবহার করতে পারে মিস্টার পান্ডে, ক্রিটি আবার বলতে লাগলেন। নিশ্চয়ই পারে, অস্বীকার করছি না, কিন্তু কাদামাখা জুতো ও সমরের পা ঢাকা দেওয়াটা সত্যিই অন্যায় হয়েছে। বুঝুন, এখন তাহলে আগাগোড়া সবকিছু বুঝে দেখুন, মোটিভ, পসিবিলিটি সবকিছুই একমাত্র সমরের পক্ষে প্রমাণিত হচ্ছে নাকি। তাই বলছিলাম, আই অ্যাম ডেফিনিট এ তারই কাজ, সেই তার বাপকে হত্যা করেছে। তাহলে এখন কি করছেন মিস্টার পান্ডে? তাকে সর্বাগ্রে খুঁজে বের করতে হবে, আর তা করবও। যাবে কোথায় সে আমার চোখে ধুলো দিয়ে? আচ্ছা, এবার তাহলে উঠি মিস্টার রায়। পান্ডে উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। কিরিটি মৃদু কণ্ঠে বললেন, আসুন। জুতোর মচমচ শব্দ তুলে নিজের আবিষ্কারের সাফল্যে আনন্দে উদ্ভাসিত পান্ডে ঘর থেকে বের হয়ে গেলেন বিজয় গর্বে। মুখে যতই আস্ফালন করুন মিস্টার পান্ডে, সমরের কোনো সন্ধানই কিন্তু দীর্ঘ 7 দিন ধরে বহু পরিশ্রম করা সত্ত্বেও করতে পারলেন না। সমর যেন কর্পূরের মতোই সহসা কোথায় মিলিয়ে গেছে হত্যার রাত্রি থেকেই। ইতিমধ্যে 2 দিন মিস্টার পান্ডের সঙ্গে পথে দেখা হয়েছিল এবং তার মুখেই সব শুনেছিলাম। ইচ্ছে থাকলেও ওই 7 দিন কিরিটির সঙ্গে দেখা করে উঠতে পারেনি, কারণ গত 7 দিন গোটা 2 কঠিন রোগী নিয়ে আমাকে প্রায় সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়েছিল। মোট কথা, ইতিমধ্যে সূর্যপ্রসাদের আকস্মিক রহস্যপূর্ণ হত্যার ব্যাপারের উত্তেজনাটা যেন কতকটা ঝিমিয়ে এসেছিল ক্রমশ। কিন্তু তৎসত্ত্বেও আমি কিন্তু এক সময়ের জন্য ব্যাপারটা ভুলতে পারিনি। অদৃশ্য একটা কাঁটার মতো যেন সর্বক্ষণ আমার মনের মধ্যে কট কট করে বিঁধছিল ব্যাপারটা। তার অবশ্যই অন্য একটা কারণও ছিল। সমরের প্রতি আমার ছোট বোন মিতার যে একটা দুর্বলতা ছিল, সেটা অবশ্যই আমার অজ্ঞাত ছিল না। কিন্তু অজ্ঞাত ছিল না এটাই যে, সমরের প্রতি মিতার যেটা আমি সামান্য দুর্বলতা বলে মনে জেনেছিলাম, সেটা ঠিক দুর্বলতা কেবল নয়, তার চাইতেও বেশি কিছু, অর্থাৎ সমরের প্রতি মিতার গভীর ভালোবাসা। মিতা সত্যিই সমরকে ভালোবেসেছিল, এবং ওই সত্যি কথাটা জানার সঙ্গে সঙ্গে যেন আমি একেবারে কাঠ হয়ে গেলাম। সমর, সমরের মতো একটা জুয়ারি, ধনীর খেয়ালি মূর্খ ছেলেকে মিতার মতো শিক্ষিত একটা মেয়ে ভালোবাসতে পারে, এ যেন সত্যিই আমার কল্পনারও অতীত ছিল। এবং রহস্যটা দৈবক্রমে যেন আমার কাছে সেদিন উদ্ঘাটিত হয়ে গেল। কয়েকদিনের একটু বেশি পরিশ্রমে সত্যিই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেদিন দ্বিপ্রহরে বিছানায় শুয়ে নিদ্রাটাও বোধহয় একটু গভীরই এসেছিল, এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে কিরিটির কণ্ঠস্বর শুনে সহসা নিজের অজ্ঞাতেই উৎকণ্ঠ হয়ে উঠি। বুঝলাম কিরিটি আর মিতা পাশের ঘরে বসে কথা বলছে। কি ভেবে সাড়া না দিয়ে চুপ করে শয্যায় শুয়ে কান পেতে রইলাম। কানে এলো মিতা বলছে, সে যাই হোক মিস্টার রায়, আমি হলপ করে বলতে পারি এ তার কাজ নয়। আমি তো জানি তাকে, এতখানি নিষ্ঠুরতা কখনো তার মধ্যে আমি কল্পনা করতে পারি না। কিন্তু সে যদি সত্যি সত্যি নির্দোষী, তবে এমন করে গা ঢাকা দিয়েই বা আছে কেন মিস সেন? কিরিটি প্রশ্ন করেন। আমার মনে হয় মিস্টার রায় ভয়ে। ভয়ে? হ্যাঁ, সে যে কি ভয়ানক ভীরু সে তো আমার অজানা নয়, কিন্তু সে কথা থাক। আপনিও কি পুলিশের মতোই মনে করেন যে সেই তার বাপকে হত্যা করেছে? একটা কথা বলবো মিস সেন। বলুন। সমরবাবুকে যে আপনি ভালোবাসেন, তাকে আপনার দাদা জানেন? দাদা? হ্যাঁ। না, দাদার কাছে বলতে আমি সাহস পাইনি। একটু যেন দ্বিধাগ্রস্তভাবেই জবাব দিল মিতা। কেন?
কারণ জানি দাদা কিছুতেই আমাদের এই ভালোবাসা মেনে নেবে না। কিন্তু আমার মনে হয় ফলটা তার জানা থাকলে বোধহয় ভালোই হতো। কি বলছেন আপনি মিস্টার রায়? যাক সে কথা, হাতের তীর যখন একবার নিক্ষিপ্ত হয়েছে তখন আর উপায় নেই। তবে এইটুকু আপনাকে আমি বলতে পারি মিস সেন, সত্যিকারের ভালোবাসা মৃত্যুকেও জয় করে। আর চুপ করে থাকা উচিত হবে না, তাই এবারে ডাকলাম, মিতা। ওই দাদা বোধহয় ঘুম থেকে উঠল। আপনি বসুন মিস্টার রায়, আমি আসছি। চোখে মুখে জল দিয়ে মিতাকে চা দিতে বলে পাশের ঘরে গিয়ে ঢুকলাম। তারপর মিস্টার রায়, কতক্ষণ? এই আধ ঘন্টা হবে। কিন্তু ডাকেননি কেন? ঘুমুচ্ছেন? বিরক্ত করিনি তাই। না না, তাতে কি, ডাকলেই পারতেন। তা কেসের কত দূর হলো? আমার সে প্রশ্নের জবাব না দিয়ে কিরিটি বললেন, চলুন না মিস্টার গুপ্তের লিলি কটেজটা একবার ঘুরে আসি। বেশ তো, চলুন। মিতা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে এসে ঢুকলো। মিতার মুখের দিকে তাকালাম। নিজের কর্মব্যস্ততায় এই কদিন মিতার মুখের দিকে ভালো করে নজর পড়েনি। আর ওর মুখের দিকে তাকাতেই যেন মনে হলো চাপা একটা বেদনার বিষণ্ণ ক্লান্তি ওর মুখের উপর ছড়িয়ে আছে। নিঃশব্দে ট্রেটা ত্রিপয়ের উপর রেখে মিতা আমাদের দুজনকে 2 কাপ চা করে দিল। এলোমেলো চিন্তায় কেমন যেন অন্য মনস্ক হয়ে আমি চায়ের কাপে চুমুক দিতে লাগলাম। বাপমা মরা ছোট বোন, ওই মিতা। আপন বলতে তো ওই আমার একজন। এই পৃথিবীতে আর তো আমার কোনো ভালোবাসার বন্ধন নেই। বিয়ে থা করিনি, আর করবও না জানি। কে আর তবে আছে আমার এই সংসারে? কিন্তু মিতা এ কি করলো? ওই ধনীর অপদার্থ অশিক্ষিত জুয়ারি ছেলেটাকে এমনি করে কেন ভালোবাসলো? ইতিমধ্যে কীর্তিবাবুর চা পান হয়ে গিয়েছিল। উঠে দাঁড়িয়ে বললেন, চলুন ডাক্তার সেন। চলুন, বলে উঠে দাঁড়ালাম। বৈকালের বিষণ্ণ আলোয় চারিদিকে তখন যেন কেমন ম্রিয়মান হয়। নিঃশব্দে দুজন হেঁটে চলেছি পাশাপাশি। কিরিটি রায়কে যেন কেমন চিন্তাক্লিষ্ট মনে হয়। কি ভাবছেন এই মুহূর্তে মিস্টার রায় কে জানে? সূর্যপ্রসাদের কথা বা তার হত্যাকারীর কথাই কি? না সমরের কথা, না মিতার কথা? মিস্টার রায়, আমার ডাকে সহসা মিস্টার রায় আমার দিকে চোখ তুলে তাকালেন। কিছু বলছিলেন? মিস্টার পান্ডের মতো আপনিও কি মনে করেন? কি সত্যি সমরই তার বাপকে হত্যা করেছে? আপনার কি মনে হয় ডাক্তার সেন? অতর্কিতে ক্রিয়েটিভ পোস্টে যেন থতমত খেয়ে গেলাম এবং কয়েকটা মুহূর্ত কোনো জবাবই দিতে পারলাম না। নিঃশব্দে হেঁটেই চলি। কীর্তি আবার প্রশ্ন করলেন, কই আমার প্রশ্নের জবাব দিলেন না ডাক্তার? সত্যি কথা বলতে কি মিস্টার রায়, সমর এভাবে সহসা গা ঢাকা না দিলে। কিন্তু একটা কথা আপনার বুঝতে পারছি না ডাক্তার, বাপকে হত্যা করেই সে যে গা ঢাকা দিয়েছে এই কথাটাই বা বারবার আপনারা সকলে ভাবছেন কেন? সম্পূর্ণ অন্য কারণেও সে গা ঢাকা দিতে পারে, বা কারো প্ররোচনায় হয়তো গা ঢাকা দিতে বাধ্য হয়েছে, এমনও তো হতে পারে। কি বলছেন মিস্টার রায়? মানুষের এক এক সময় কার্যকারণ এমন বিচিত্র হয় ডাক্তার, যে তার হদিস মেলাই ভার হয়। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না মিস্টার রায়। সময় হলে সবই বুঝতে পারবেন, ব্যস্ত হবেন না। লিলি কটেজে পৌঁছতেই গেটের মুখে আব্দুলের সঙ্গে দেখা হয়ে গেল। ছোট বাবুকে ডেকে দেবো ডাক্তার সাহেব? আব্দুল বললে। না আব্দুল, আমি আর ডাক্তারবাবু বাগান একটু ঘুরে দেখতে চাই, জবাব দিলেন কিরিটি রায়। আমি সঙ্গে যাব? আব্দুল বিনীতভাবে শুধায়। না না, ডাক্তারবাবুরই তো এখানকার সব জানা। ওকে নিয়ে আমি বাগানটা ঘুরে দেখতে পারবো ক্ষণ। তোমাকে ব্যস্ত হতে হবে না। আব্দুল বাড়ির ভেতরে চলে গেল। আমি আর মিস্টার রায় দুজনে লিলি কটেজের পশ্চাতে বাগানের দিকে অগ্রসর হলাম। পূর্বেই বলেছি, প্রায় 10-12 কাঠা জায়গা নিয়ে বাড়ির পশ্চাতের বাগানটা। নানা প্রকার ফল ও ফুলের গাছ সেখানে। কিছুক্ষণ অনির্দিষ্টভাবে বাগানের মধ্যে ঘোরাফেরা করে বাগানের একেবারে দক্ষিণ প্রান্তে যে পাশাপাশি করগেটের শেড তোলা 2খানি ঘর, সেদিকের দিকে আঙ্গুলি দিয়ে নির্দেশ করে মিস্টার রায় আমাকে প্রশ্ন করলেন, ওই 2টো ঘর কিসের ডাক্তার সেন জানেন? একটাতে মালি থাকে, অন্যটায় যতদূর জানি খালি পড়ে আছে। চলুন ঘর দুটো একবার ঘুরে দেখে আসি। চলুন। মালি কোথায়? তাকে দেখছি না তো। হয়তো কোথাও আছে। মালির ঘরটার বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পাশের ঘরটার দরজা কোনো তালা ছিল না। ভেজানো দরজা ঠেলে দুজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম। বন্ধ থাকার দরুন ঘরের মধ্যে পা দিতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। কিরিটি এগিয়ে গিয়ে ঘরের একটা জানালা খুলে দিলেন। খানিকটা হাওয়া ও দিন শেষের ম্লান আলোর একটা ঝাপসা এসে জানালা পথে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরটি মৃদু আলোকিত করে তুলল। বহুদিনের অব্যবহারে ঘরের মেঝেতে একটা পর্দা ধুলে জমে আছে।
একটা চামচিকে ডানা ফড়ফড় করে উঠতে লাগলো ঘরময়। মিস্টার রায় ঘরের চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলেন এবং একসময় সহসা আমার দিকে তাকিয়ে বললেন, 2-10 দিনের মধ্যেই নিশ্চয়ই কেউ এই ঘরে এসেছিল ডাক্তার। এই ঘরে আবার কে আসবে, আর কেনই বা আসতে যাবে? কেন এসেছিল তা বলতে পারি না, তবে এসেছিল যে কেউ না কেউ এই ঘরে, সেটা নিশ্চিত। কি করে বুঝলেন? চেয়ে দেখুন এই মেঝের ধুলোতে। কিরিট রায়ের নির্দেশে তাকালাম মেঝের দিকে। সত্যি, ঘরের মেঝের ধুলোর উপর ইতস্তত বিক্ষিপ্ত কতগুলো জুতোর ছাপ তখনও স্পষ্ট বোঝা যায়। তাই তো দেখছি, জুতোর ছাপ রয়েছে। শুধু জুতোর ছাপই নয়, আর একটা ছাপ লক্ষ্য করুন। কি বলুন তো? ওই জুতোর ছাপের পাশে কতগুলো ছোট ছোট গোলাকার দাগ দেখতে পাচ্ছেন ডাক্তার সেন? তাই তো। কিন্তু কিসের দাগ ওগুলো বলে আপনার মনে হয় ডাক্তার? ঠিক বুঝতে পারছি না মিস্টার রায়। সহসা ওই সময় কিরিটি দুপা এগিয়ে গিয়ে ধূলিকীর্ণ মেঝে থেকে নিচু হয়ে কি যেন একটা তুলে নিলেন হাতে। কি মিস্টার রায়? দেখুন। কিরিটি আমার দৃষ্টির সামনে হস্তটি প্রসারিত করে ধরতেই ঘরের মৃদু আলোয় আমার নজর পড়ল জিনিসটার ওপরে। কিরিটির হাতের পাতায় রয়েছে ছোট্ট কালো মোষের সিংহের নস্যির কৌটা। নস্যির কৌটা বলে মনে হচ্ছে। হ্যাঁ, কথাটা বলে পরক্ষণে আমার দিকে তাকিয়ে মিস্টার রায় ডাকলেন, ডাক্তার সেন। বলুন। আচ্ছা, এই ঘর থেকে সূর্যপ্রসাদের শয়নকক্ষ সংলগ্ন প্রাইভেট রুমের জানালার নিচে পৌঁছতে কোনো মানুষের ঠিক কতক্ষণ সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? তা তা কত আর হবে? 2-3 মিনিট। কিন্তু হঠাৎ ও কথা কেন মিস্টার রায়? কিছু না, এমনি কথাটা মনে পড়ল তাই। যাক চলুন, এসেছি যখন একবার রাধিকা প্রসাদ বাবুর সঙ্গে দেখা করে যাই, কি বলেন? চলুন। পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে শুনছিলেন নিহার রঞ্জন গুপ্ত রচিত রহস্য উপন্যাস ঘুম নেই। আজকের পাঠ এখানেই শেষ করছি। উপন্যাসটির পরবর্তী অংশ শুনতে চোখ রাখুন শুধুমাত্র পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।